ভালোবাসার বাংলাদেশ, স্পন্সর্ড বাই ফিওনা। ভালোবাসার বাংলাদেশ। ঠিক আছে সব ঠিক আছে সো ইয়েস দ্যাটস রাইট, ভালোবাসার বাংলাদেশ স্পন্সর্ড বাই ফিওনা কিন্তু স্টার্ট হয়ে গিয়েছে। ঢাকা এফএম 90.4 আপনি টিউন করে আছেন। সন্ধ্যা শোটা স্টার্ট হয়ে গিয়েছে এন্ড একদম লম্বা টাইম অবধি চলবে ফিওনা প্রেজেন্স ভালোবাসা বাংলাদেশ, এবং গতানুগতিক প্রতি সপ্তাহের মতো একটা চমৎকার ভালোবাসার গল্প আমরা শুনবো। তাসবির, কিভাবে ভালোবাসার এই যাত্রা শুরু? আমি ওই টাইমে অ্যাকচুয়ালি জাপানে ছিলাম। আমি তখন একটা বেসিক্যালি আইটি কোম্পানিতে কাজ করতাম জাপানে, ওসাকাতে। অ্যান্ড আমার একটা ফ্রেন্ড, ওর কমন ফ্রেন্ড, সো বাইরে যেটা থাকলে হয় যে কাজের পরে। জাপানে কতদিন ছিল তাসবির? জাপানে আমার এটা মানে 5th ইয়ার চলতেছে অ্যাকচুয়ালি, মানে 5 বছর ধরে আমি আসি। বেসিক্যালি লাইক মানে বাংলাদেশে আসা যাওয়া অলওয়েজ থাকে, কারণ বাংলাদেশ সম্বন্ধে একটু বলো না। আমরা অসম্ভব কৌতূহলী এবং দারুণ সভ্য একটা জাতি। একটু যদি বেসিক্যালি এখানে আমার একটা মানে আমি সবসময় এই জায়গাটা একটু এই জিনিসটা একটু সবার সাথে প্রোটেস্ট করি, কারণ জাপানে কিন্তু অ্যাকচুয়ালি আমাদের বাঙালিদের একটা ভালো লেভেলের রেপুটেশন আছে। মানে ইভেন যখন হচ্ছে, কারণ আমি কিছু কোম্পানির সাথে কাজ করি, বেসিক্যালি ফ্যাক্টরি ভিজিটে যাই, বা দেখা গেছে যে ওখানে যারা নতুন স্টুডেন্ট যায়, সো ওদের কাজের ব্যাপারে কথা বলার জন্য। কারণ তাসবির আর শাম্মু তার নাম, রাইট? শাম্মা, সবাই কারিনা হিসেবে ডাকে আর কি, দ্যাটস মাই গুড নেম। তাসিম কারিনা, দীপিকা পাড়ুকোন বলতে আমার ভালো লাগে। না, এটা আমার অরিজিনাল, কিন্তু অরিজিনাল। আচ্ছা, অরিজিনাল মানে বার্থ সার্টিফিকেট আছে। এই তুই তো বিদেশ ঘুরছ রে ভাই, এতটুকু তো ওপেন মাইন্ডেড, রাইট? হ্যাঁ, মানে আমার যে ভালো কেউ সুন্দর কেউ প্রশংসা করলে তো তোমার দ্বিধা নিতে হওয়ার কোনো কারণ নাই। না, কেমনে বৈধ করে নিচ্ছে। আমি তোকে ভালোবাসি, এটা আমি শেয়ার করতে পারবো না, সরি। কিন্তু দেখ, আমি গোটা প্রকৃতি সহ গোটা পৃথিবী সুন্দরের বড় বেশি কাঙাল। ইট ডাজন্ট মিন যে তাকে ওন করতে হবে, বাট ইট মিনস অ্যাজ ওয়েল যে তাকে সম্মান জানাতে হবে। রাব্বুল আলামিনের দারুণ এক ক্যারিজমেটিক সৃষ্টি হিসাবে তাকে শ্রদ্ধা জানাতে হবে। এটুক তো করা যেতে পারে, রাইট? একদম। বাট এট দ্য এন্ড অফ দ্য ডে আমি শুধু তুই আর আমি আর তুই। একদম। আমরা বলছিলাম তাসবিরের সাথে, তাসবির তুমি বলি, হ্যাঁ তুমি বললে জান কাছে আসে। ওই জাপানিজের কথা আসছিল যে জাপান এমন একটা দেশ যেখানে বাঙালিদের দারুণ একটা ভালো রেপুটেশন আছে। মানে আপনি যে কোনো ফ্যাক্টরিতে, বিশেষ করে এটা কেন আমরা খুব ইমোশনাল তাই, অনেক বিশ্বাস প্রবণ তাই, নাকি পরিশ্রমী তাই? পরিশ্রমী। ওকে, মানে ওরা তো অনেক বেশি পরিশ্রমী। আমি জানি না, মানে আমি মানে অনেকে বলে যে বাঙালিরা লেট, বা আমরা নিজেদেরকে বেসিক্যালি বলি, দেখা গেছে যে সব সময় যে আমরা লেট যাই, বা আমরা হচ্ছে অনেকে বলে যে হ্যাঁ আমাদের মধ্যে রেসপন্সিবিলিটিস কম। কিন্তু বাইরে আমি মানে আমেরিকায় পড়াশোনা করছি, সো ওইখানেও দেখা গেছে যে আমি প্রচুর, কারণ আমি নিজে অড জব করছি, সো দেখা গেছে যে আমার অনেক মানুষের সাথে তখন পরিচয় ছিল, কাজের পারপাসে হোক বা। কি ধরনের অড জব করছো? আমি রেস্টুরেন্টে কাজ করতাম। আমি যখন গেছি, কারণ ইউএসএ তে আপনি পড়াশোনার জন্য গেলে গভর্নমেন্ট আপনাকে কোনো কাজ করার বাইরে পারমিশন দিচ্ছে না আনলেস আনটিল আপনি গ্রাজুয়েশন কমপ্লিট না করেন। আর অন ক্যাম্পাস জব আছে, বাট উইচ ইজ রিয়েলি হার্ড টু গেট। মানে ওই লেভেলে এখন আই এম নট দ্যাট মানে অত ব্রিলিয়ান্ট না। লাইব্রেরিতে জব করা বা এই ধরনের টিচিং অ্যাসিস্ট্যান্ট খুব বেশি পাওয়া যায় না। ওই জিনিসগুলি দেখা গেছে ভেরি রেয়ার, এবং ওটার জন্য ওয়েটিং লিস্ট আছে এবং অনেক ক্রাইটেরিয়া পার করতে হয়, ইউনিভার্সিটিতে অনেক টাইম স্পেন্ড করতে হয়। বাট ওইটা করলে দেখা গেছে যে মানে বাংলাদেশ থেকে মানে পুরা সেমিস্টার ফি বা সবকিছু নেওয়া পসিবল হয় না। সো কারণ যখন দেখতেছি যে কত পেমেন্ট করা লাগতেছে, বাংলাদেশের টাকাটাকে যখন কনভার্ট করতেছি, তখন অ্যাকচুয়ালি বেসিক্যালি বাইরে গেলে ফিল হয় যে মানে টাকার অনেক ইম্পর্টেন্স আছে। মানে এটা হয়তো এখানে বাংলাদেশ থাকলে, কারণ পার্সপেক্টিভটা একটু ডিফারেন্ট, যে বাবা মার সাথে আসি, নো ম্যাটার হোয়াট, বাসায় গেলে খাওয়া দাওয়া তো আছে, কিছু না করতে পারলে ঘুমাইতে তো পারতেছি, কারণ বাসা ভাড়া হয়তো বাবা মার পকেট থেকে যাচ্ছে। সো এই জিনিসগুলি অ্যাকচুয়ালি বাইরে গেলে যখন হচ্ছে যে 30 তারিখে বাসা ভাড়া দিতে হবে, তখন দেখা গেছে যে মানে তাসবির অপশন তো ছিল যে দেশ থেকেও টাকা নিতে পারা যায়, বাট তুমি চেষ্টা করতেছিলে যে আমি কেন নিজে থেকে পারবো না। তখন অলরেডি লাইক আমি নর্থ সাউথে অলরেডি 3 বছর কমপ্লিট করছি, দেন আমি ফ্যামিলির উপর বার্ডেন হতে চাই না, আমি নিজেই ম্যানেজ করব। I was like already 23-24 years old, মানে তখন হচ্ছে যে মানে আসে না যে ফোন দিয়ে বলবো যে আচ্ছা আমার এত টাকা লাগবে। মানে আচ্ছা, যারা হতাশ, যারা অল্পতেই হতাশ হও, অল্পতেই আগ্রহ হারিয়ে ফেলো, আমার বাবা এর জন্য এমন করতেছে না কেন,
আমার নতুন ভার্সনটা কি আমি জানি R15 এর পরেও কিছু আসছে, রাইট? আমি তো বাইক লাভার আমিও না। bike lover না, I don't আচ্ছা, know. তাহলে ওরা যারা চিন্তা করো তাদের জন্য দারুণ একটা ইন্সপিরেশন বা এক্সাম্পল হতে যাচ্ছে যে আমাদের সাথে তার ভালোবাসার কথা বলতে এসেছে তাসবির এবং কারিনা, নাকি দীপিকা পাড়ুকোন, কারিনা কারিনা। এই পেয়ারের গল্প তোমরা শুনতে চাইবে এবং আমি এটাও তোমাদেরকে কোট আনকোট বলার চেষ্টা করেছি যে গত 15-16 বছরে বহু রকমের কাব্য করে আমি ভালোবাসার ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু সত্যিকার অর্থে ভালোবাসার রিপ্রেজেন্টেশন কি হওয়া উচিত, ভালোবাসা বলতে কি বোঝানো উচিত, তা আজকে আমার সুযোগ হয়েছে আমার প্রডিউসারের কল্যাণে এমন দুইজন মানুষকে নিয়ে আসার যাদের গল্প শুনলে ইটসেলফ এক্সপ্লেনেশন যে কিভাবে আসলে ভালোবাসা কারে কয়, ভালোবাসা বলতে কি বোঝায়, এবং এরকম হাই প্রোফাইল মানুষজন যারা পৃথিবী দেখে আসার পরেও ভালোবাসার মধ্যে নিজেদেরকে কিভাবে নিবন্ধিত করে সেই জিনিসগুলো কাছ থেকে দেখার দারুণ একটা সুযোগ সকলের জন্য। সো আমি সবার জন্য অনুরোধ করবো যে প্লিজ এই মুহূর্তে যারা আছো, হাজারের উপরে মানুষজন দেখতেছো এখন, সো প্লিজ শেয়ার করো, বহু মানুষের কাছে ভালোবাসার এই বার্তা পৌঁছে দাও। তাসবির, তারপর তুমি বলছিলে যে আমি ফাইট করতেছি, প্রথমে তো জাপানের কথা শুরু হয়েছিল, বাট আমেরিকার প্রসঙ্গে আসলো এই কারণে যেখানে তুমি প্রচুর অড জব করতে হয়েছে। তারপর তখন মানে ওইখানে যে মানে বাঙালিরা কাজ করতেছে, মানে তারা তো আমার মানে অনেক আগে থেকে আসছে ইউএসএ তে, এবং যেভাবে তারা লাইফ লিড করতেছে যে সকালে উঠতে হবে, ওই টাইমের মধ্যে যেতে হবে এবং এই কাজটা এই দিনই করতে হবে, এন্ড ইউএসএ থেকে আমার কাছে যেটা মনে হয়েছে যে জাপানের রুলস এন্ড রেগুলেশনস আর লাইক মোর স্ট্রিক্ট। মানে ইউএসএ তে অনেক মানে there is some ways, মানে অলওয়েজ একটা ওয়ে আছে যেটা দিয়ে হচ্ছে কিছু করা যায়, বাট জাপানে ইটস নেক্সট টু ইম্পসিবল। মানে আমি যতটুকু মানে আমার জ্ঞান আছে আর কি, যে আমি দেখছি যে কোনো কিছু ফাঁকি দেওয়ার কোনো অপশন নেই এবং যেটা অন্যায় ওইটা রাইট ওয়েতেই আপনাকে ফাইন পে করতে হবে। ইউএসএ তে আমি যখন মানে ফাইন্যান্সে পড়াশোনা করছি, সো তখন দেখা গেছে যে আমি কিছু ফাইন্যান্স সেক্টরে কাজ করছি, তখন কিছু মানে গভর্নমেন্টের সাথে আমার কানেকশন ছিল, কারণ আমরা যখন লোন অ্যাপ্রুভ করতাম তখন গভর্নমেন্টে কিছু কানেকশন ব্যাপারটা ওখানে এক্সিস্ট, বাংলাদেশ যেটার সাথে আমরা প্রতিদিন পরিচিত, এরকম জিনিসটা যেখানে জাপানে এই ধরনের কোনো সুযোগ হওয়ার কোনো কারণ নাই। নো ওয়ে, মানে এটা আমি আমার এক্সপেরিয়েন্সে আমি পাই নাই এবং আমি কাউকে করতে দেখি নাই। সব জান কাজ করতেছো, রেস্টুরেন্টে কাজ করতেছো, তারপর ব্যক্তি মানুষটাকে কি ভুলে গেছো? ভালোবাসা, মন, এই ব্যাপারগুলো কি কোনো ভাবে কাজ করে? এটা এরকম না ঠিক ব্যাপারটা। সো তখন ওই যে যেখান থেকে এই টোটাল স্টোরিতে আসছি আর কি আমরা, সো ওকে আর কি যেভাবে চিনি সেটা বেসিক্যালি হচ্ছে যে কমন ফ্রেন্ডের কথা বলছি। হ্যাঁ, কমন ফ্রেন্ড। তো দেখা গেছে তখন ফেসবুকে অনেক টাইম স্পেন্ড হয়তো বাইরে থাকলে যেটা হয় যে রাতের বেলা আইদার মুভি দেখতেছি, কারণ এভরিডে বের হওয়া হয় না, কারণ নেক্সট দিন আবার সকালে কাজ থাকে বা কোথাও যেতে হবে। সো দেখা গেছে যে তখন তো ওইভাবে আমি আমার মিউচুয়াল ফ্রেন্ডের সাথে ওর ছবি দেখছি, তো দেখার পরে ওখান থেকে একটা ইন্টারেস্ট হয়েছে যে আচ্ছা মানে যেটা আমরা নর্মালি করি যে আচ্ছা প্রোফাইল চেক আউট করি বা কেউ মানে যাই আমরা প্রোফাইলে, তো ওইখানে গেছি দেখছি। তুমি যেহেতু আমেরিকা দেখতেছো, অনেক বড় বড় জায়গায় ঘুরতেছো, আমলোক ঠেরা গরিব আদমি, এ ধরনের মানুষকে দেখলে তো একটা কমপ্লেক্সিটি কাজ করার কথা। তুমি কেমনে ওই ভেতরে ওই সাহসটা, অনেকেরই গরিব আদমি আছে যারা লাইভে আছে, ওরাও শিক্ষাটা নিবে, কেমনে সাহস হলো যেখানে সূর্যের মতো জ্বলতেছে এরকম একটা মেয়েকে ওন করা যায়? এটাই বলতেছি, টু বি অনেস্ট, যখন আর কি ফার্স্ট ইমপ্রেশন বা প্রথম পিকচার যখন দেখছি তখন মনে হয়েছে যে, এবং যেই মিউচুয়াল ফ্রেন্ডের ফ্রেন্ড, সো মনে হয়েছে যে একটা নর্মাল হাই আমার বাজেটের বাইরে দিব হয়তো, বা এটা নিয়ে আবার হচ্ছে ফ্রেন্ডরে বলবে, ফ্রেন্ড আবার এটা আরেকজনরে বলবে, এত কিছু দরকার নেই। আচ্ছা ঠিক আছে, যেখানে আছে দেখছি ওকে ভালো লাগছে এখানেই থাকুক। সো এইভাবে আমিও জিনিসটা আর কি যে লেট ইট গো, মানে যাইতে দিচ্ছি আর কি। বাট এরপরে একটা মানে আমি যখন বাংলাদেশের সাথে আমার মেজো মামা জাপানে থাকে, সো আমার মেজো মামার সাথে আমি একটা আইটি বিজনেস স্টার্ট করি, যেটা আমি অ্যাকচুয়ালি হচ্ছে জাপানের কাজগুলি বাংলাদেশের ডেভেলপার এবং বাংলাদেশের ডেভেলপার বা ইঞ্জিনিয়ারদেরকে করে আমি দেন জাপানে আর কি অ্যাকচুয়ালি কাস্টমারকে প্রোভাইড করি। সো ওইখানে একটা প্রজেক্ট ছিল আমার, যেটা আমার বাংলাদেশে মানে আমি ইমপ্লিমেন্টেশন করব। সো ওইখানের বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজারের জন্য ও আমার মানে ক্রাইটেরিয়াতে একদম পারফেক্টলি ম্যাচ হচ্ছিল, মানে যেটা আমার চেয়ারম্যানের রিকোয়ারমেন্ট এবং সবকিছু ছিল। সো তখন আমি আমার ফ্রেন্ডের থ্রুতে ওকে ফার্স্ট আর কি অ্যাপ্রোচ করি যে দেয়ার ইজ আ জব ফর ইউ, যেহেতু তুমি রেস্টুরেন্ট লাইনে কাজ করতেছো এন্ড আমার এই প্রজেক্টটা টোটালি রেস্টুরেন্টের সাথে কানেক্টেড। পিছনে তো ব্যাকগ্রাউন্ডে কোনো ইন্টেনশন নাই, ইন্টেনশন নাই, শুধু একটা সোশিও ওয়ার্ক। মানে এটা হচ্ছে যে দুইটা জিনিস, শি ইজ রাইট ফিট, ওকে একটা জব দেওয়া উচিত, রাইট?
তাসবিহ? তার আগে 2 বছর আমাকে এভরিডে ফেসবুকে অন এন্ড অফ স্টক করতো, সো আমি কি করছি, কোথায় কাজ করছি, মানে he যে has- স্টকিংটা কিভাবে ফেসবুকে তুমি ফাইন্ড আউট করবে? ইটস নট স্টকিং, আমি এটাকে ও স্টকিং ফাইন্ড আউট It করলো is কিভাবে আমরা stalking, জানতে চাই। okay, For একটা example, অচেনা মেয়েকে হাউ দেখলাম। ইউ স্টক ইট? তাসবির যে স্টকিং করতেছে তুমি কিভাবে ফাইন্ড আউট করবে? কারণ আমাকে পরে সবকিছু তো বের করছি যে আমি যে এই লাইনে কাজ করি বা আমি কি করছি যে তোমার ক্রাইটেরিয়ার সাথে আমি ম্যাচ করি। হাউ ডু ইউ নো? বিকজ আই নেভার অ্যাপ্লাইড ফর আ জব তোমার অফিসে, সো তুমি এত কিছু কেমন করে জানো আমার ব্যাপারে? সো তারপরে আস্তে আস্তে করে বের হয়েছে যে ও অ্যাকচুয়ালি আমার রিলেটেড যত ইউনো লাইক অনেক ব্লগস ভিডিওস যা যা ছিল বিভিন্ন ইনফ্লুয়েন্সারদের সাথে বা শোর, ও সবকিছুই দেখছে। সো হি নিউ এভরিথিং অ্যাবাউট মি বাই দেন। হ্যাঁ, তো এই 2 বছরে পুরো রিসার্চ করার ডান ছিল। আচ্ছা, সো মানে এটাকে অনেকে ক্রিপি ভাষায় স্টকিং বলবে। I'm fine if my husband is না, creepy. I'm saying, but ওই টাইমের পার্সপেক্টিভে আমি বলতেছি যে এটা ক্রিপি না, কেন না? আমাকে একটা ইন্টারভিউ নিয়েছে, তুমি যদি অনেস্টলি না বলতে তাহলে তো তা জানার কথা না। তবে হ্যাঁ, ফেসবুকে কে কবে কখন স্টকিং করতেছে সেটার কিছু আনপ্যারালাল কিছু আছে আর কি, অ্যাপস আছে যার মাধ্যমে জানা না, যায় বা আমি দেখা যায়। ওগুলো use করি ওইটা না, না, বাট তুমি ও নিজে অনেস্টলি বলছে। বলেছো, হ্যাঁ, আমি তাই honest, বিশ্বাস আমি করছি। ওকে তাসবিহ, আমি honest তারপর person। সত্যি কথা বলে হ্যাঁ। দিচ্ছি, কারণ আমার কথা হচ্ছে যাই করছি আমি বলছি। তুমি তো এমনই না? হ্যাঁ, মানে আমরা এমনই হই, অন্য কারো থেকে শুনে। আমরা এমনই হই। তোরা কেমন আমি জানি না, বাট আমরা ওপেন বুক, রাইট? হ্যাঁ, আমার কথা হচ্ছে যে হ্যাঁ এই তোরা কেন এরকম? ভালো লাগে। কারণ একটু মিস্ট্রি না থাকলে তো ছেলেরা আরেকজনের থেকে শুনলে তো পটে না, পটে We are not mystery. curious হবে না। হ্যাঁ, আমরা ওপেন বুক। ওকে আরেকজনের থেকে তাসবিহ, শুনলে পরে মানে ব্লাস্ট অনেক আরো বাজে ভাবে হবে। সো এটা মানে আমার থিওরি আর কি। আমার কথা হচ্ছে ভাই আমি এটা করছি, নাও ঘটনা হচ্ছে এরকম। ওকে তাসবিহ। তো এরপরে ওকে মানে অ্যাপ্রোচ করছি, তো পরে ওর সাথে কথা হলো, মোস্টলি জব নিয়ে কথা হয়েছে, অন্য কোনো কিছু নিয়ে না। এরপরে ইন্টারভিউ নেওয়া হলো, তো ইন্টারভিউ আমার বাংলাদেশের অফিসে যে সিও ছিল সবাই ছিল, ওরা ইন্টারভিউ নিছে। জাপানে মামার যে আইটি ফার্ম, সেখানেই তো চাকরির জন্য কথা না, বলতে হচ্ছে। বাংলাদেশে, এটা বাংলাদেশের অফিসে, Okay. কারণ আমাদের 2টা অফিস ছিল। বাট কথা হচ্ছে কি জাপানে? না, বাংলাদেশের অফিস, বাংলাদেশের জন্য। জাপানের জন্য না, Okay. জাপানের জন্য তো Okay, আমরা হ্যান্ডেল okay, করতেছি। okay. সো এরপর আসছে, ইন্টারভিউ দিছে, মানে চেয়ারম্যান ইন্টারভিউ দেখছে সবকিছু, দেন চেয়ারম্যান আমাকে একটা গো হেড দিছে। সো বেসিক্যালি হচ্ছে যে আমাদের তখন ওই টাইমে বাংলাদেশের একটু মার্কেট সম্পর্কে, মানে যে স্যালারি কত হওয়া উচিত বা কি আসল বিষয়, এটা নলেজটা আমরা একটু জাপানের সাথে মানে মিলানো ট্রাই করতাম। রিজন হচ্ছে আমরা যেহেতু জাপান থেকে কাজ নিতেছি, দ্য পেমেন্ট ইজ মাচ হায়ার। সো আমি বাংলাদেশে নর্মাল মানে দেখা গেছে, কারণ আমাদের জব সেক্টরে আমি যেটা দেখছি যে মানে একটু আপনি গ্রাজুয়েশন করে বের হয়েছেন, ভ্যালিউজ আ লিটল বিট লেস। কিন্তু এইরকম এখন অনেক স্টুডেন্ট আছে যারা গ্রাজুয়েশন করে বিভিন্ন সেমিনার এটা ওটার থেকে এক্সাম দিয়ে জাপানে যাচ্ছে উইদাউট এনি কস্টিং, ইভেন ওদের টিকিটটা পর্যন্ত কোম্পানি পেমেন্ট মানে বাংলাদেশের প্রেক্ষিতে এখনো তৈরি হয়নি। হ্যাঁ, তো আমি যদি মিনিমাম পেতে কাউকে হায়ার করতে পারি, হ্যাঁ, সেটা তো এই তারা জন্য দেখা চেষ্টা গেছে যে করে। আমরা আমাদের অফিসে বড় কোম্পানিও তাই করে। আমরা আমাদের অফিসের পেমেন্ট স্কেলটা একটু হাই রাখছিলাম সবার জন্য আর কি। তো ওকে যখন আমি প্রথম আর কি বলি যে হ্যাঁ তুমি আর কি এরকম এরকম, সো এখন তুমি স্যালারি নিয়ে কথা বলি যে মানে কত কিরকম চাও, তো অলরেডি আমরা তাসবিহ কি অনেক প্রফেশনাল মতো কথা বলছিলেন নাকি? হ্যাঁ, তোমার হ্যাঁ, দুর্বলতা মানে কোনোভাবে এগুলো প্রকাশ কেস পায়নি? অনেক না, প্রফেশনাল না, ছিল, বাট তখন ও আমি অনেক এত professional ছিলাম। বার মানে আমি না কারণ মেসেজ দেখে চেয়ারম্যান রিপ্লাই ইনভলভ ছিল, দিচ্ছিলাম সো না। দ্যাট ইজ লাইক টোটালি প্রফেশনাল ওয়ার্ক। হ্যাঁ, বাট ইট ওয়াজ লাইক যে আমাকেও মেসেজ করছে এটা, বাট পেছনে তো ইন্টেন্সিটি কাজ করতে, সেটা কোনোভাবে প্রকাশ পায়নি এটা তো? তো ওইটাই বললাম যে মিলে গেছে এখন যে প্রকাশ পায়নি কথা না, বলার না, না, সময়। তখন না। ওকে, দেন কিন্তু ইন্টারভিউ প্রথম নিচ্ছে। ঢাকায় যেদিন ইন্টারভিউ দিতে গেছি ওদিন সে আমাকে বলছে would you like to go on a date with me, আমি যখন বাংলাদেশে আসবো। সো আই ওয়াজ ফুল লাইক করোনা চলতেছে। ওকে, আমরা কথা বলছিলাম যে একজন প্রফেশনাল ইজ ভেরি স্ট্রিক্ট, তো বাঘ শরীর চেহারা বলতেই পারে, সূর্যে বীর্যে পুরুষের যেমন হওয়া উচিত, ইজ এ বাঘ, টাইগার। বাট টাইগার হলে তো মন আছে তার, তাই বলে ফেলেছিল যে আমি যখন দেশে ফিরবো তখন তুমি আমার সাথে ডেটে যেতে চাও কিনা, এমন একটা অ্যাপ্রোচ তো ছিল, রাইট? অ্যাপ্রোচ আমি বলছি ডিরেক্টলি। ওকে, সো এখানে আর কোনো ডান বাম লুকোচুরি কিছু না। স্ট্রেট। তারপর সো ও তখন রাইট ওয়েতে অ্যান্সার দিছে, ওকে ঠিক আছে, কারণ ও তখন চিন্তা করছে বেসিক্যালি এটা ওর মানে ওয়ার্ড যে তখন ফুল করোনা চলতেছে, জাপান থেকে বের হওয়া যায় না, জাপানে ঢোকা যায় না। আই ওয়াজ বাংলাদেশে লাইক যে কবে আসবে তারপরে কি 2020? এটা 2020-এ। তুই কবে আসবি না আসবি দেখা যাবে, চাকরিটা তো হোক। আই ওয়াজ লাইক বাই দেন আমার No, জব no, job, তার আগে জব ডান। জব ডান। এখন Okay. সো মানে ইট আমি ওয়াজ আফটার দ্য জব। I- সো আমি ওইটা বলি- যে মনের তাগিদে করতে হবে তা না, বাট
ও ভাবতেছে যে সামহাও জবটা তো হয়ে গেছে, কবে আসবে কি আসবে না। ও না এত সুন্দর করে বলছে, সো আই ওয়াজ লাইক যে আচ্ছা আমি এখন হ্যাঁ মানে আমি একটা ডিনারেই যাবে হয়তো, কি আর যায় আসে, হ্যাঁ। পেন্ডামিকে বাঁচি না মরি, হ্যাঁ, এখানে একটা pandemic-এ ইয়ে দেখা আছে। যাবে যখন আসবে, আমি এভাবে বলছি খামাখা এখন But মনে ও কষ্ট যে দিব এত সিরিয়াস হয়ে গেছে উইদিন লাইক 2 or 3 weeks হি ওয়াজ লাইক আমি বিয়ে করলে এগেই করব, নাইতো আমি ওয়েট করব যতদিন ওর অন্য কোথাও বিয়ে না হয়, আমি ওয়েট করব। কেন তারপরে বুঝবে? লাইক আমি কখনো তুমি ভাবি না তখন এটা কি হবে। জাপান নাকি আমেরিকা? তখন আমি জাপানে। তখন জাপান মানে জাপানে, এগুলো হ্যাঁ। সব জাপানে যাওয়ার পর এই ধরনের ইন্টেন্সিটি কেন শুধু দেখে? না, এখানে অনেকগুলি ফ্যাক্টর ছিল। ও তো জানেও না এই ফ্যাক্টর গুলো, আমি জানি যতদূর তোমাকে চিনি এবং বুঝি, সব ডিটেলে বলার মতো মানুষ তুমি না, না। ওকে আমি বলো তো ভাই। হ্যাঁ আমি বারবার খোঁচাই বলো না বলো না আজ বলবে, আজকে আজ বলবে। বলবে। সো এখানে নাম্বার 1 হচ্ছে জাপানের লাইফস্টাইল আরেকবার টোটালি আরেকবার আমি যতটুকু তোমাকে বুঝে ফেলেছি 5 মিনিটে, ভুলও হতে পারে, কারিনার এখন পর্যন্ত হয়তো জানার সুযোগ হয়ে ওঠেনি যে কি এমন জিনিস তোমাকে তাগিদ অনুভব করেছিল যে আমার পিছনে তোমার এই ডিরেকশন, যে না এই মানুষটাকে নিয়ে আমাকে জীবন পার করতে হবে। কেন বলো তো? নিঃসন্দেহাতীত ভাবে তোমার মতো মানুষ শুধু চেহারা দেখে পাগল হওয়ার কেউ কথা না, গোটা পৃথিবীতে বহু আমি মানুষকে নিজে তুমি অনেক সময় দেখেছো, ভাবতাম যে তুমি জাপানে থাকো, তুমি এত সুন্দরীদের গোটা দেখো, পৃথিবী দেখেছো। তো আমি লাইক কেন এরা তো আমাকে না? রাত দিন সুইসাইডের একটা নাকি জোন আছে যেখানে আত্মহত্যা করে, শুধু কাজ নিয়ে থাকে, বিয়েও পর্যন্ত করে না। আর বাঙালি দেখলে তো পাগলা হয়ে যায় এরকম ইমোশনের জন্য। আর তোমার মতো এরকম ডার্ক, এরকম লম্বা হাইট, যেটা বলে অ্যাকচুয়ালি Tall, dark, handsome. এক্স্যাক্টলি ইউ আর দ্য রিফ্লেক্টেড অফ দ্যাট পার্সোনালিটি। সো ওয়াই শুধুই কি লুক? সত্যি করে বলো তো আজ না, শুধু লুক না আসলে। কেন, কি ধরনের ইন্টেন্সিটি কাজ So, করছিল ওকে দেখে? বেসিক্যালি ওর সাথে যখন কাজ করা স্টার্ট হয়, তার আগে যখন তুমি দেখে ওকে অফার হ্যাঁ করলে, মানে ওই মানে ওইসবের পরে লাইক হচ্ছে ও তো অফিসে যাওয়া আসা স্টার্ট করলো, আমাদের প্রজেক্টও স্টার্ট হয়েছে। সো কাজের জায়গাটা অলওয়েজ কাজের জায়গার মতোই ছিল, টু বি অনেস্ট। কারণ আমার বাংলাদেশের ইন্টারাকশন ছিল, আমি সবকিছু জাস্ট ওভারঅল ম্যানেজ করতাম। আমার এখানে ডে টু ডে অপারেশনে খুব একটা অ্যাক্টিভিটিস ছিল না। ওইখানে আমার এখানে কোম্পানির সিইও আছে, কারণ চেয়ারম্যান হচ্ছে প্রত্যেক কাজ ডিভাইডেড করছে। বাট এরপরে দেখা গেছে যে মেইন যে অ্যাট্রাকশনটা আর কি হয়েছে যে ও সবকিছু জানে যে আমি বেসিক্যালি ওকে পছন্দ করি, আমি এটা বলে দিছি অলরেডি। সো আমার কোম্পানি তো কাজ করতেছে, আমার ইনভলভমেন্ট থাকুক না থাকুক, লাইক আমি কোম্পানির সিইও। সো আমার যদি পছন্দটা সবাই বুঝে ফেলে, সো তখন বেসিক্যালি সবাই মনে করবে যে না আমাদেরকে ওনার কথাই শুনতে হবে। সো ওই জায়গাটা এত প্রফেশনালি হ্যান্ডেল করছে যে কখনোই হচ্ছে যে চেইন অফ কমান্ড ব্রেক করে না। এগুলো কি তার প্রশ্নে ডিপেন্ডেন্স বা ওই বিশ্বস্ত জায়গাটা বাড়ছে? এটাই আমি বলতেছি যে মানে ও চাইলে আমার একটা এখানে দেখা গেছে যে Expose করা। মানে মিস ইউজ করতে পারতো, True. একটা advantage নেয়া অ্যাডভান্টেজ আর কি। নিতে পারতো। বাট উল্টা মানে ও আমারই প্রেশারের উপরে রাখতো কাজের জন্য। মানে আমার কোনো শনি রবি ছিল না। মানে দেখা গেছে যে আমি জাপানের সোমবার থেকে শুক্রবার পর্যন্ত কাজ করতেছি, এরপরে 2 দিন, কারণ রবিবারে হচ্ছে বাংলাদেশে ওপেন কিন্তু জাপানে বন্ধ, কিন্তু ওই দিন ওর সব কাজ করা লাগবে। ওর মানে ইনস্ট্রাকশন যে অফিসটা এটা হচ্ছে এইটা করতে হবে, আমাদের এই প্ল্যানে আগাইতে হবে, এটা হলে এটা হবে, কিন্তু ওরা কথা শুনতেছে না। সো মানে আই এম লাইক কাইন্ড অফ গেটিং অল মাই কোম্পানিজ ইনফরমেশন, মানে যে অ্যাকচুয়ালি হচ্ছেটা কি। সো এইভাবে আসলে দেখা গেছে যে আমার ওই জিনিস অনেক ভালো লাগছে যে ও টোটালি ব্যাপারটাকে মিস ইউজ করে নাই, কখনো চেইন অফ কমান্ড ব্রেক করে নাই। সো দ্যাটস নাম্বার 1। এন্ড আমার মতে ওই যে একটা কথা আছে, আই নো যে এটা প্রেমের শো এন্ড এভরিথিং লাইক দ্যাট, বাট নিঃস্বার্থ ভালোবাসা জিনিসটা আমার কাছে মনে হয় যে এটা বললে আসলে ভুল হবে। কারণ নিঃস্বার্থ ভালোবাসা বলে তখন চলে আসবে আর হাত খুলে বাইরে। সো আমি আসলে মানে দুনিয়া আসলে এরকম না। সো আমরা যখন কাউকে বিয়ে করার কথা চিন্তা করি বা আমরা কারোর সাথে লাইফ স্পেন্ড করার কথা চিন্তা করি, তখন সাবকনসিয়াস মাইন্ড হোক, নর্মাল মাইন্ড হোক, আমাদের কিন্তু সামনের মানুষের মানে মানে প্রোজ এন্ড কনস আমাদের মাথায় চলতে থাকে। একদম তাই। এটা মানে কেউ যদি বলে যে না আমার জীবনে আসে নাই, ওর চেয়ে বড় মিথ্যুক এই দুনিয়াতে নেই। মানে আই এম বিং অনেস্ট। সো ওর কথা যখন আমি চিন্তা করছি, সো তখন ওই যে ওই জিনিসটাই হয়েছে যে প্রোজের সাইডটা এত ভারী ছিল আমার জন্য, কারণ যেভাবে ও আমাকে ব্যাকআপ দিচ্ছে বা আমাকে মানে আমার অফিস হোক, আমার পার্সোনাল লাইফ হোক, আমাকে যেভাবে গাইড করছে, ইভেন দো ও জানে যে ও চাইলে ওই টাইমে আমাকে ধরো মানে ওর একটা জিনিস পছন্দ হচ্ছে না, সো চাইলে আমাকে বলতে পারে যে হ্যাঁ আমার সাথে কথা কন্টিনিউ করতে হলে তাইলে এটা এভাবে করতে হবে। বাট এই জিনিসটা আমাকে কোনোদিন ফেস করতে হয়নি। মানে অ্যাডভান্টেজ নেয়ার কথা যেটা হ্যাঁ, বারবার ওই- বলতেছে। ওইটাই আসলে মানে কাজের জন্য দেখা গেছে কথা হইতো, এরপরে পার্সোনাল লাইফ নিয়ে কথা হইতো, কারণ ও টোটালি একটা ডিফারেন্ট বাংলাদেশের, আমি বলবো যে ডিফারেন্ট ক্রাউড থেকে আসছে, আমি একটা ডিফারেন্ট ক্রাউড থেকে আসছি। কারণ আমি বাংলা মিডিয়াম স্টুডেন্ট ছিলাম এন্ড নর্থ সাউথে পড়াশোনা করছি, বাট দেখা গেছে আলটিমেটলি স্কুল কলেজের ফ্রেন্ডদের সাথেই ছিলাম বা ইউনিভার্সিটিতে কিছু ফ্রেন্ড হয়েছে, বাট
একটু ডিফারেন্ট কাইন্ডের ফ্রেন্ড হয়েছে, নট লাইক ফর এক্সাম্পল ও অনেক পার্টি করতো, মানে যতটুকু আমি জানি, যতটুকু আমি শুনছি। সো আমি ঢাকা শহরে কখনো খুব একটা মানে আমার ইনভাইটেশন থাকলে আমি যাইতাম না, কারণ আমি খুব একটা ক্রাউড পছন্দ করি না। মানে আমার আড্ডাটা বা আমার যাওয়ার জায়গাগুলি ছিল ডিফারেন্ট, কিন্তু তারপরও ও আমাকে হচ্ছে যেভাবে গাইড করতো, যেভাবে সাপোর্ট দিত, আমার প্রবলেম শুনতো, ওরটা আমাকে বলতো। কেউ কাউকে সাজেশন দিতাম না যে আচ্ছা এটা এইভাবে না করে এইভাবে করো, বা ও আমাকে কোনো সাজেশন দিত না, কিন্তু যা শুনতাম। সো ওইখানে একটা বড় ফ্যাক্টর ছিল যে মানে আন্ডারস্ট্যান্ডিং জিনিসটা যে এই পর্যায়ে আসবে, ইভেন দো ও আমার সমস্ত প্রবলেম জানে, যে আমি কি করতেছি, কিভাবে এই পর্যন্ত আসছি, এখনো স্টিল ফাইট করতেছি। বলবো না যে একটা পারফেক্ট পজিশনে পৌঁছে গেছি, যে অলরেডি এখনো অ্যাচিভমেন্ট করতে মানে আরো সামনে রাস্তা অনেক লম্বা। সো এগুলি জানার পরেও যেভাবে আমাকে সাপোর্ট দিচ্ছে ওই টাইমে, ইভেন ওই টাইমে কিন্তু আমাকে বারবার বলতেছে যে না তোমার সাথে কিছু হবে না, দের ইজ নো চান্স, তুমি ডিফারেন্ট কাইন্ডের মানুষ, আমি ডিফারেন্ট কাইন্ডের মানুষ। ইভেন তখন আমি যেটা বললাম যে আমার কোনো শনি রবি ছিল না, আমি সপ্তাহে 7 দিন কাজ করতাম। আমি জাপানে মানে একটা মজার স্টোরি, আমি জাপানে 5 বছর ধরে থাকি, আমি কখনো ওসাকাতে ইউনিভার্সাল স্টুডিও আই নেভার ওয়েন্ট, আমি কোনোদিন যাইনি লাস্ট 5 years। বলো কি? এবার ও যখন গেছে জাপানে তখন আমার যাওয়া হয়েছে। আমি ওখানে দাঁড়াই, ওকে আচ্ছা আমাদের কোন দিকে যাইতে হবে, আচ্ছা হ্যাঁ এইদিকে মনে হয়, মানে আই ওয়াজ লাইক দিস। কাজে এত বেশি ব্যাকগ্রাউন্ড ছিল, ওই যে বললাম কারণ না- তুমি বললে যে ফ্রাইডে পর্যন্ত ওদের ওখানের স্কেজুল অনুযায়ী হ্যাঁ, কাজ করতে ওইটা- হতো, এবং তারপরে- বাকি সময়টা ঢাকার ঢাকার অফিসের সাথে কমিউনিকেট করতে এরপরে হতো। আবার আমার একটা আলাদা জব ছিল, রাতে ওর সাথে ফোনে কথা বলা। ওইটাই একটা স্পেয়ার টাইম ছিল যখন ওর কোনো কাজ নাই, কারণ তখন ও চকলেট রুমে কাজ করতো। সো চকলেট রুম থেকে ও বাসায় যেত রাতের 1টা-2টার দিকে। তখন জাপানে অলরেডি 3 hours ahead, সো দ্যাট মিনস 5-6। সো এর মধ্যে অন এন্ড অফ হইতো, তারপরে দেখা গেছে যে আমার 8টার ভিতরে উঠে অফিস যেতে হইতো। সো বেসিক্যালি অনেক সময় দেখা যেত যে আমার রাতে ঘুম নাই। ওকে, আমরা অলরেডি একজন মানুষের গল্প শুনতেছি, যেই কথাটা আমরা প্রায়শই বলি যে সবকিছু সঠিক হওয়াটা খুব বেশি জরুরি না, এবং সেই সাথে বেশি করে আমি তাজবিরের সাথে কথা বলছিলাম যাতে করে তোমার গ্ল্যামার যেন আমার চোখটাকে ব্লার না করে দেয়। এখন আমি কিছুটা ধাতস্থ। তোমার কাছে কি মনে হচ্ছিল যে যখন এই ধরনের কমিউনিকেশন চলছিল, ও হচ্ছে অনেক বেশি সেন্ট্রালাইজড নিজের ক্যারিয়ার, ব্যক্তি মানুষ, এই কাজ এসব নিয়ে, তুমি হচ্ছে ড্রয়িং রুমের ওই সাজানো ফুলের মতো না। আমার কাছে কেন জানি মনে হয়েছে, ভুলও হতে পারি, যে কোনো একটা পাহাড়ি পথ দিয়ে যাচ্ছে, দূরে যে বনফুলটা তৈরি হয় পাহাড়ের জঙ্গলে, এমন একটা মানুষ। আমি কি ভুল বললাম নাকি ঠিক বললাম তাজবু? ঠিক আছে। এমনই? ওকে, সেই মানুষটা কিভাবে এই মানুষটাকে ভালোবাসলো? আচ্ছা, প্রথমত তো থ্যাংক ইউ সো মাচ আপনাদের দুজনকে। অলরেডি আমাদের দুজনকে এত কমফোর্টেবল করে ফেলেছেন আপনারা যে এখন মনে হচ্ছে নিজের ড্রয়িং রুমেই বসে আছে। আসলে ওই ফুলটা নিজের ড্রয়িং রুমে বসে আছে, যদি ফুলও হয়ে থাকে। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এখন প্রথমত তো আমাদের স্টোরির অনেকটাই আপনারা শুনেছেন। আমরা দুইজন আসলে কমপ্লিটলি অপোজিট, ইউ ক্যান সে। তোমার সম্বন্ধে একটু ডিটেইলিং করো। আমি হচ্ছে ইউ লাভ পার্টি, ভাইব্রেন্ট। ওকে, আই এম অল অ্যাবাউট কালার্স, পার্টিজ। হ্যাঁ, একটু বলো, একটু বলো। চেঞ্জ হয়ে গেছে যদিও। তখনকার So, জীবনটা একটু বলো। হ্যাঁ, আচ্ছা, আমি বেসিক্যালি ও যেটা বললো যে আমরা একদম ডিফারেন্ট ক্রাউড থেকে এসেছি। ও যেরকম বেঙ্গলি মিডিয়াম ব্যাকগ্রাউন্ডে ছিল, আমি ইংলিশ মিডিয়াম থেকে এসেছি, এন্ড অনেক অল্প বয়স থেকে দেখা গেছে একটু হাইপটা বা একটু ফ্যান্সি ক্রাউডদের সাথে মিশা ওগুলো। বাট আমার মধ্যে আর ওর মধ্যে একটা জিনিস অনেক কমন, সেটা হচ্ছে আমরা দুইজনই অনেক অ্যাম্বিশাস, আমরা অনেক ক্যারিয়ার ফোকাসড। হ্যাঁ, ও হচ্ছে যেরকম অনেক হার্ডওয়ার্ক করেছে, হয়তো এটা ট্রু যে ওর মতো আমাকে স্ট্রাগল করতে হয়নি, বিকজ আমার কখনো হয়তো ওটা মনে হয়নি। ও যেটা বললো যে মাসে 30 তারিখে বাসা ভাড়া দিতে হবে, হ্যাঁ, আমার কখনো ওই জিনিসটা চিন্তা হয়নি, বিকজ ডেফিনেটলি আমি বাংলাদেশে ছিলাম, দ্যাট মিনস আমার প্যারেন্টস এর সাথে ছিলাম, সব সাপোর্ট পেয়েছি। বাট ফর সাম রিজন আমি কিন্তু এমন একটা ব্যাকগ্রাউন্ড থেকে এসেছি যে হয়তো ইচ্ছা হলে, অ্যাজ আই এম এ গার্ল, চাইলে আই কুড হ্যাভ চোজেন দ্য অপশন অফ নট ওয়ার্কিং। বাট আমি 17 বছর বয়স থেকেই কাজ করার মানে শুরু করেছিলাম আমার পড়াশোনার পাশাপাশি। সো অ্যাজ এ রেজাল্ট আমার ক্যারিয়ারের দিকে একটা অনেক কারণ আমি ঝোঁক একটু ছিল। স্পেসিফিক কোশ্চেনে জি। যেতে চাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শিওর। তুমি পারমিশন দিচ্ছ তো বাবজান? হ্যাঁ, আমি তো অলরেডি 2বার দিছি। দুইবার দিচ্ছ? ওকে, স্পেসিফিক কোশ্চেন হ্যাঁ বলতে হ্যাঁ, কি কোয়েশ্চেন করবে যেভাবে বলছেন, আমার তো এখন ভয় লাগছে। না না বাবজান, কি তুমি তো সুন্দর আসলে গল্প করছিলাম। তুমি ড্রয়িং রুমে আছো, হ্যাঁ, ড্রয়িং রুমে বাট আছি, এই হ্যাঁ। গরিব আদমি, হাজার হাজার মানুষ তোমাদেরকে যে দেখতেছে, লক্ষ মানুষের কাছে পৌঁছে যাবে এই প্রোগ্রাম, ওদের স্বার্থে কিছু কোয়েশ্চেন করতে চাই। জি জি, শিওর। যখন তোমরা অনেক সুন্দর হও না, অন্যভাবে নিও না, শুধু বোঝার চেষ্টা করো। যখন তোমরা অনেক সুন্দর হও, লাইক তুমি বললে না ইংলিশ মিডিয়াম, ইংলিশ মিডিয়াম শুনলে আমাদের জ্বর চলে আসে।
এটা কোনো কথা? ও কথা বলার আগে বলি আচ্ছা আমার এই গ্রামারটা ঠিক ছিল তো? এটাই প্রবলেম হয় আমাদের। মেরা ইংলিশ তো ইউ ওয়ানা গো, এর পরের লাইনটা আসবে না, এর পরের লাইন আসবেই না, আমার ওখানেই গল্প শেষ। প্রথম কথা হচ্ছে ইংলিশ মিডিয়াম, তখনই আমাদের গল্প শেষ হয়ে যায়, আমরা কমপ্লেক্সিটিতে ভুগি। ও তো গোটা পৃথিবী দেখেছে, জাপান এবং আমেরিকা দেখা মানে গোটা দুনিয়াকে কাছ থেকে দেখা। আর আমরা তো বাড়ি খাচ্ছি পিং পং বলের মতো, কখনো মাদারীপুর, কখনো সাভার, আর কখনো ভোলা, খুব বেশি হলে ভোলাতে কি আপনাদের প্রোগ্রাম করতে গেছি। ও আচ্ছা, কারণ ও ভোলার তাই বলছি। তুই বল। মানে আমার বাবা বেসিক্যালি শরীয়তপুরের, বাট বিজনেস করে ভোলা থেকে, সো আমাদের দুই জায়গায় বাড়ি ও আছে। ইয়েস, আমার দেশি ভাই, নাইস। সো আমরা পিং পং বলের মধ্যে এতটুকু জায়গার মধ্যেই কিন্তু আমাদের চৌহদ্দি, কিন্তু আমাদের মধ্যে যে কমপ্লেক্সিটি গুলো কাজ করে, যে ইংলিশ মিডিয়াম, দেন তোমাদের যে বলে যে কিছু ফ্যান্সি ফ্রেন্ডশিপ, যাদের সাথে যারা ক্যারিয়ারের দিক দিয়ে অনেক অ্যাম্বিসিয়াস, যারা বাংলাদেশে তো আছেই, বাট ওয়েস্টার্ন ওয়ার্ল্ড কে পাশাপাশি রেখেই কিন্তু চলতেছে। ট্রু। তো এই মানুষগুলোর প্রশ্নে আমরা চাইলেই কিন্তু বেশি কিছু ভাবতে পারি না। সো আমি তাসবিরকে কিছু সময়ের মধ্যে আমার গ্রুপেই ফেলে দিলাম, বা আমাদের জাতি ফেলে দিলাম। সো এই মানুষগুলো তোমাদের মতো মানুষের অ্যাট্রাকশন কিভাবে আদায় করতে পারে? আমার একটা জিনিস হচ্ছে যে যখন তুমি তোমার সার্কেলের সাথে চলতে, সেই সময়কার গল্প একটু বলো। আসলে আমি যেহেতু যেটা বলছিলাম যে অনেক কম বয়সে কাজ করা বা এই যে বিভিন্ন ফ্রেন্ডস এন্ড এভরিথিং, সো একটা জিনিস আমি সবসময় জানতাম যে আমি যখন বিয়ে করব বা আমি যখন সিরিয়াস একটা রিলেশনে জড়াবো, এমন কাউকে তোমরা আমাদের কি ভাবো, মানে আমাদের কি বলছি না, এক্স্যাক্টলি আমরা কিন্তু তুই সহ তোকে বাদ দিয়ে বলছি না, মানে ভাবো এরকমই, রাইট? স্টিল देयर इज এ চান্স। সজল, সোহান, রূপম, বেটা তোদের চান্স আছে, এখনো পিছায় যাওয়ার কোনো কারণ নাই। কিন্তু তোমরা ঘুরতেছো, ফিরতেছো, মাস্তি করতেছো, এভরিথিং ইজ ফেয়ার। যা করতেছো কারণ ইয়াং বয়, সেটা ইট ডিজার্ভ। বাট দিন শেষে হাজবেন্ড ম্যাটেরিয়াল বলতে যা চিন্তা করো, তারা এই মূল্যবোধের মানুষজনকে খুঁজে। আমার একটা জিনিস কি যে আমি উপর থেকে যতই বাবলি জলি যাই হই, ভিতর থেকে কিন্তু আমি খুবই ডিপ একটা মানুষ। আমি নিঃসন্দেহে তোমার বন্ধুরা তোমাকে অফার করার চেষ্টা করেছে বারংবার। আমার ফ্রেন্ডরা এরকম যে আমার ফ্রেন্ডরা একদম দোস্ত টাইপের, হ্যাঁ, যে ফ্রেন্ডরা কিন্তু ফ্রেন্ডের মাধ্যমে যাদের চেনা, এরকম অনেকে তো ডেফিনেটলি আস্ক আউট করেছে। বা কি বলেছে আস্ক আউট মানে আই মিন লাইক, হ্যাঁ, রিলেশনশিপ বা বিয়ের ব্যাপারেও কথা হয়েছে, বাসায় ইনফ্যাক্ট অনেক প্রপোজালও এসেছে। বাট দ্য মেইন থিং ইজ দ্যাট যে আমার বাসায় একটা জিনিস ছিল যে আমার আম্মু কখনো আমাকে প্রেশার করেনি এসবের জন্য, যে মানে ইউনো লাইক একটা এজ হয়ে গেছে বা এই এজের মধ্যেই করতে হবে, যেটা বাংলাদেশে থাকে। বিকজ মানে তাড়াহুড়া করে বা মানুষের কথা শুনে ভুল করা থেকে আমার আম্মুর কথা হচ্ছে যে তুমি খুশি থাকো। সো যখন আমি মানে আমার কাছে সবসময় মনে হতো যে আমি এমন একজনকে চাই যে কিনা আমার উল্টা আসলে, বিকজ দ্যাট ব্যালেন্সেস লাইফ। আমার মনে হয় যে আমার যে জায়গায় কমতিগুলো আছে ও ফিল করে, ওর কমতিগুলো আমি ফিল করি। এন্ড ও মন থেকে এত অনেস্ট এন্ড এত ডিপ একটা পার্সন। আমার কিন্তু এরকম একটা মানুষ দরকার ছিল যে আমার কথা শুনবে, মানে হি ইজ আ গুড লিসনার, আই এম আ গুড টকার বাই নাও, ইউ নো। সো ওইটা একটা জিনিস। সেকেন্ড থিং হচ্ছে যে ইউনো যার সাথে আমি সব শেয়ার করতে পারবো, বাট ও জাজ করবে না, ওর মধ্যে কোনো অহংকার নেই। এবং সব থেকে মানে প্রাউড আমি ওর সাথে যে ব্যাপারটা, যে ও কিন্তু একমাত্র ছেলে, ওর কোনো ভাই বোন নেই, হ্যাঁ, বাট ও একটা মানে রেস্টুরেন্টে একটা লিটারালি একদম স্ক্র্যাচ থেকে কাজ শুরু করে, মানে একদম স্ক্র্যাচ জব থেকে শুরু করে, যেটা কিনা ও না করলেও পারতো, ওখান থেকে ও লাইফে যে জায়গায় এসে দাঁড়িয়েছে, হি ইজ আ সেলফ মেড ম্যান। সো এই জিনিসটা যে সারা জীবনের জন্য অনেক বড় একটা অহংকার ব্যাপার, মানে সব রেডিমেড ও পায়নি বা ও রেডিমেড নেয় নাই, নিজে ক্রিয়েট। এই জিনিসটা অনেক ইম্পর্টেন্ট আমার কাছে। যেমন কথার কথা যে ওই যে আমার নামটাও হাতে লিখেছে, হ্যাঁ, আমি জানি ট্যাটু করাটা মানে অনেকের পার্সপেক্টিভে আমি জানি না, আমি যেটা আমার পার্সপেক্টিভ, যে আমাদের ব্যাপারটা কি যে আমরা অনেকে আছে যে অনেক অনেক ভালো উপর দিয়ে, হ্যাঁ, বাট আমরা ভিতর দিয়ে হয়তো মানে অনেস্ট না। হ্যাঁ, ও কিন্তু ভিতর দিয়ে অনেস্ট, ওর লাভটা অনেস্ট, হি ইজ অনেস্ট। ও কিন্তু আমার সাথেই আছে এবং হি ইজ লাইক আমার কাছে পুরো ক্রিস্টাল ক্লিয়ার। ও যে এত বড় একটা রিস্ক লিখে নিয়েছে হাতের নামটা, এটা কি বিয়ের আগে করেছে না পরে? এটা বিয়ের ঠিক 1 মাসের মধ্যে, হ্যাঁ। এন্ড ওকে আমি বলেছিলাম যে তুমি রিস্কটা নিতেছো, পরে কিন্তু আমি জানি না। সো হি ওয়াজ লাইক যে রিফিউজ করে তখন তুই কি করবি? বিয়ে হয়ে গেছে তো 1 মাস অলরেডি বিয়ের বয়স। না, বাট হি ওয়াজ লাইক যে এটা থাকবে, হ্যাঁ। সো আমার ইয়েটা কি যে আমি জানি আমরা সবাই এমন অনেক কিছু করি যেটা হয়তো অনেকের জন্য অ্যাপ্রিশিয়েটেবল না, বাট আমার কাছে এটা অ্যাপ্রিশিয়েটেবল যে ও আমার সাথে ট্রু এবং আমাদের সম্পর্কটা এত সুন্দর। উই আর লাইক ফ্রেন্ডস, আমরা একসাথে
মানে ফাটায় ঘোরাঘুরি করি, ট্রাভেল করি, হ্যাঁ যখন একটু পারি। মোস্ট ইম্পর্টেন্টলি আমরা দুজনের ফ্লস গুলো জানি। আমাদের লাইফ কিন্তু পারফেক্ট না, বাইরে দিয়ে দেখলে পারফেক্ট লাগে, কারণ আমরা দুজনকে রেসপেক্ট করি। বিকজ আমাদের একটা কথা হচ্ছে, আমাদের যে প্রবলেম এটা আমরা আমাদের মতো বাসায় আমাদের মধ্যে সলভ করব, কিন্তু বাইরে কখনো এই জিনিসটা যেন না যায়। বিকজ দিন শেষে উই আর পার্টনার্স, উই আর আ টিম, রাইট? সো দ্য থিং ইজ দ্যাট, যে আমাদের দুইজনের ব্যাপারগুলো দেখা যায় আমাদের অনেক আপস এন্ড ডাউন যাই হয়, ওর প্রবলেম গুলোতে আমি ব্যাকআপ দিই, আমার গুলোতে ও ব্যাকআপ দেয়, লাইক এ টিম। আমরা হাল ছাড়ি না, এইটা একটা অনেক বড় জিনিস। তো আমার কাছে না এই জিনিসগুলোর ভাইব, আমি ওই যে যেটা আপনি বললেন যে কিভাবে আমার সাথে ওর যায়, এই জিনিসগুলো না আমি যখন থেকে ওকে পরিচয় হয়েছে তখন থেকে এক্সপেরিয়েন্স করছিলাম। বিকজ আমরা যখন প্রথমে পরিচয় হওয়ার পরে থেকে কিন্তু আমরা প্রথমে আমি ওকে না বলে দিয়েছি। ইভেন আমি ওকে বলছি যে গো অন ডেটস, তুমি মেয়েদের সাথে ঘুরতে যাও, পরিচয় হও, তোমার অন্য কারোর সাথে বিয়ে হবে, আমার সাথে হবে না। হ্যাঁ যায়নি অ্যাপারেন্টলি, হি ওয়াজ সো অনেস্ট ফর 2 years। জাপানে তখন ভাড়া পাওয়া যাচ্ছে। জাপানি গভর্নমেন্ট পাগলায় গেছে, যেটা তো বিয়েও করে না কাজের প্রয়োজনে। এটা তো সত্য না, রিসার্চ বলতে যে জাপান বিয়ে শাদিও পর্যন্ত করতেছে না, এরা এত ওয়ার্ক অ্যালকোহলিক। কেন করতেছে না? তখন ভাড়া করতেছে ফাইনালি, যে তারা তাদের পার্টনার হায়ার করতে পারে 2 ঘন্টা বা 3 ঘন্টা ধরে। এটাও করনি, এটাই তো বলতেছি, কেন করতেছে না। এটা কিন্তু খুব একটা কষ্ট হয় নাই আমার, বা এরকম কোনো কিছু না। কারণ এটা রিজন হচ্ছে যে জাপানে আপনি সকাল 8টা থেকে রাতে 9টা-10টা পর্যন্ত কাজ করার পরে কার ইচ্ছা হয় যে বের হয়ে যায়, কারোর সাথে ঠান্ডার মধ্যে দেখা করে আবার বাসায় ফেরত আসি। বাট ইয়া একটা জিনিস এটা, বাট এমনি তো অনেক সিরিয়াস নোট, আমি ওকে অনেকবার বলছি যে তুমি যাও, গো অন ডেটস, হ্যাঁ, বা বাংলাদেশি কোনো মেয়ের সাথে কথা বলো। মন থেকে বলছো না? আমি মন থেকে চাইতাম, ইউ টেক ব্রেথ 2 সেকেন্ডের ব্রেথ না, মন থেকে বলছো যে যা না, একটু চাইতাম না যাক, না টেস্ট করার জন্য, টেস্ট যাচ্ছে নাকি না। মেয়েরা আসলে অন্যরকম। ওকে, তারপর তো আমি জানি যে ও গেলে হয়তো আমার একটু জেলাস তো লাগতো, কথাও শুনতাম, ইনডিরেক্টলি খোঁটা দিতাম, বাট আমার কাছে একটা জিনিস ভালো লাগতো যে ও আমাকে মানে ও কিন্তু ওর বাসায়ও বলে দিয়েছিল, বিকজ হি ইজ দি অনলি সান। একটা কোশ্চেন করবো, কি সম্পর্ক প্রশ্ন, সেটা হচ্ছে যে ছেলে মেয়ের যে কেমিস্ট্রির কথা বলি, ছেলেরা অনেক বেশি ওপেন, এই পৃথিবীর সব জায়গাতেই, কিন্তু নট অনলি ফর বাংলাদেশ, ওয়ার্ল্ড ওয়াইড। সেখানে এই ছেলেটি তার সমস্ত দৃষ্টি নিবন্ধিত রেখেছে শুধু তোমার চোখের দিকে তাকিয়ে। তুমি বলার পরেও সে দৃষ্টি অন্যদিকে প্রতিস্থাপিত করছে না, বাট ইউ জাস্ট লিভ ইউর লাইফ, রাইট? তোমার বন্ধু ঘুরতেছো, এই সেই, ওর এই ডেডিকেশন কি তোমাকে ওই জায়গা থেকে আস্তে আস্তে নিজেকে ডেফিনেটলি বিকজ আমি ওকে লাভ করার অনেক বড় একটা রিজন, আমি সবসময় ওকে বলি, আমি ওকে তুমি কি তোমার গন্ডিটাকে সীমাবদ্ধ করে ফেলেছো তখন? I changed a lot but I didn't have to, মানে ও আমাকে কিন্তু কখনো বলেনি তোমার লাইফ, না সে তো বলেনি, তুমি বারবারই বলছো, কোনো সাজেশন দেয়নি, বাট তুমি ঘুরতেছো, ফিরতেছো, বন্ধুদের সাথে মাস্তি করতেছো, পার্টি করছো, বাট একটা সময় কি মনে হচ্ছে যে না, একটা মানুষ পাগলের মতো আমার দিকে তাকিয়ে আছে? ওই সময় কি হচ্ছে, মানে আমি একটা জিনিস বলি, সেটা হচ্ছে যে আমি ওই সময় I used to work, আমি কিন্তু হার্ড হয়ে গেল না কোশ্চেনটা অনেক ইজি বিকজ I have the answer। আমি তখন 2টা জবে কাজ করতাম, আমি সকাল থেকে একটা জব থাকতাম, আবার সন্ধ্যা থেকে লেট নাইট পর্যন্ত একটা জব করতাম। সো নাকি তোর কোশ্চেন আমি করতেছি? আমি কখনো এসব কোশ্চেন করি না, ও করে না, ও এত কমপ্লিকেটেড যায় না, ও খুব নরমাল স্লিপ। ওকে, তারপর সো যখন আমি জব 2টা করতাম, আই ইউজ টু বি ভেরি বিজি, হ্যাঁ, তারপরে যে ফ্রি টাইমটা পেতাম, আই হ্যাভ আ সোশ্যাল লাইফ বাই নাও, ইউ নো। সো এই সব কিছুর মধ্যে একটা জিনিস না, আমি দেখতাম যে আমি আস্তে আস্তে ওর উপর অনেক ডিপেন্ডেন্ট হয়ে গেছিলাম, মানে প্রতি রাতে এসে যত রাতে আসতাম আমি নিজে অনেক টায়ার্ড, চোখ বন্ধ হয়ে আসতেছে, বাট তারপর ওকে একটা ফোন দিতাম, এন্ড ও লিটারালি এত কাজ করতো, 18 ঘন্টার মতো কাজ করতো, তারপরে ফোনটা একদম কাছে নিয়ে ঘুমাতো, যে আমি একটা রিং দাস আছে, না আমি ঘুমাইনি, আমি বুঝতাম যে ঘুমাই গেছে, বাট ফোন ধরে না আমি ঘুমাইনি, আমি জেগেছিলাম। হ্যাঁ, সো আমার হয়তো কি ওর সাথে কথা বলতে বলতে ওর সাথে না আমার একটা ট্রাস্টের এমন একটা সম্পর্ক ক্রিয়েট হয়ে গেছিল যে আই কুড সে এভরিথিং টু হিম, এন্ড আই নিউ ও একটা কথা বলবে কি, চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। এই কথাটা যখন বলতো না, আমার মধ্যে একটা শান্তি লাগতো যে সব ঠিক হয়ে যাবে, আর না হলেও ও ঠিক করে দিবে। হ্যাঁ, এরকম একটা ফিলিং আসতো। আস্তে আস্তে না ওই বন্ডিংটা ক্রিয়েট হয়েছে যে আমার এটা খুব অবাক লাগতো, কারণ ও যেহেতু আমি বললাম যে অনলি চাইল্ড, ওর বাসা থেকে কিন্তু একটা বিয়ের প্রেশার ছিল, ন্যাচারাল, অনলি চাইল্ড হলে থাকে, বিকজ মা বাবার বয়স হয়ে যাচ্ছে। সো ও একটা জিনিস ছিল যে হি ওয়াজ লাইক যে
বাসায় এটা বলছে যে এই মেয়েকে ছাড়া আমি কাউকে বিয়ে করবো না, যতদিন ওর অন্য কোথাও বিয়ে না হয় আমি ওয়েট করব। এটা কিন্তু অনেক বড় একটা রিস্কি মুভ ছিল, বিকজ আমি কনস্ট্যান্ট ওকে না বলছি। আর ওর মা কিন্তু আমাকে চিনতো, বিকজ ওদের অফিসে আমি কাজ করতাম। সো ওর মা আমাদের এমডি ছিল, মানে সো সে কিন্তু আমাকে চিনতো। সো অ্যাপারেন্টলি এই জিনিসটা যে ও বাসায় বলে, মানে এই জিনিসটা মানে আমার জন্য ওয়েট করেছে, দ্যাট ওয়াজ আ ভেরি বিগ চ্যালেঞ্জ আই উড সে। এন্ড আমি ওকে অনেকবার বলছি যে তুমি অন্য কোথাও যাও, অন্য মেয়েদের কাছে যাও, বাট হি ওয়াজ লাইক যে না আমি ওয়েট করব, ঠিক আছে দেখি না। তার মানে আমি তো যেরকম আমি 5 বছর পরেও বিয়ে না করতে পারি, হি ওয়াজ লাইক আমি ওয়েট করবো, সমস্যা নেই। এই কথা বলতেছি, আই এম হ্যাপি উইথ দ্যাট। হ্যাঁ, ওর কোনো এক্সপেকটেশন ছিল না। এই জিনিসটা আমার 2টা জিনিস ওর খুব ভালো লেগেছে। একটা হচ্ছে নাম্বার 1, ও ভালোবেসেছে যে ও বদলে কোনো এক্সপেকটেশন রাখেনি। ও আমার জন্য যে ফাইট গুলো দিয়েছে, ও আমার জন্য যা যা স্যাক্রিফাইস করেছে, বা যে বড় যুদ্ধে নেমেছে, সেটা ম্যারিড হলেও মানুষ নামে না। অনেক অনেক কিছু যুদ্ধ করে ও মানে আমার জন্য হারিয়েছে, জাস্ট আমাকে পাওয়ার জন্য। ওটা আরো পরের কাহিনী বলবো। এবং সেকেন্ড একটা জিনিস, আমি ওকে ভালোবেসেছি এর জন্য, বিকজ ও আমাকে সেলফলেসলি এত ভালোবাসছে যে এটা আমাকে উইক করেই দিছে। মানে ইট ওয়াজ লাইক ইনএভিটেবল, মানে হতেই হয়েছে উইক। সো ইয়া, এটা একটা জিনিস। তাসবির কারিনাকে ভালোবেসে বহু কিছু হারিয়েছে, সেই কথাগুলো একটু শুনতে চাই। তার আগে কয়েকটা কমেন্ট নিব এবং অনুরোধ করছি যে বহু মানুষের কাছে আজকের প্রোগ্রামটা, স্পেশালি ফিওনা প্রেজেন্স ভালোবাসার বাংলাদেশটা বহু মানুষের কাছে পৌঁছে যায়। আমি প্রোগ্রামের শুরুতেও বলেছি কয়েক দফায়, আরেকবার বলছি যে আমি বিভিন্নভাবে ভালোবাসার স্বরূপ কেমন হওয়া উচিত, প্রেম কেমন হওয়া উচিত, ইশকের ক্যানভাস কিভাবে পোর্ট্রে করা যায়, এই ব্যাখ্যাগুলো দেওয়ার চেষ্টা করেছি। আজকে নহবত এসেছে এমন যে 2জন মানুষকে হাজির করেছি, তারা সত্যিকার অর্থে তাদের জীবনের কথাও যখন বলবে, তখন আপনারা যেন অটোমেটিক্যালি বুঝে যান যে ভালোবাসার আসলে সংজ্ঞা কিভাবে সংজ্ঞায়িত করা যায়। কারণ যখন আপনার ক্ষেত্র অনেক সীমাবদ্ধ, যখন আপনি অনেক কিছু করতে পারেন না, তখন ভালোবাসার স্বরূপ একরকম। আর যখন আপনার সুযোগ কখন অনেক বেশি অবারিত, গোটা পৃথিবী আপনার জন্য উন্মুক্ত আকাশ মেলে বসে আছে, তখনও যদি ডেডিকেটেডলি কারোর দিকে আপনি ভালোবাসার জন্য তাকিয়ে থাকেন, এবং আরেকজন মানুষ যাকে আমি বারবারই ও আমাকে ভুল করার সঠিক করার চেষ্টা করুক না কেন, আমি তারপরে দীপিকা পাডুকোন এই বন্ধু, এখন তো যেহেতু পাঠানের যুগ চলতেছে, বাট তারপরও এই মেয়েটিও ওর বিশ্বস্ততার কারণে, ওর ভালোবাসা এবং ভালোবাসার কথা এখানে একবারও আসেনি, শুধু বিশ্বস্ততা, তার কেয়ারিং অ্যাটিটিউড, তার একটাই কথা যে সব ঠিক হয়ে যাবে, এই 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 একটা সিঙ্গেল লাইনের উপরে যে ভরসা, তার কারণে যে গোটা পৃথিবীকে পর করে দিয়ে তার হওয়া যায়, এই চমৎকার উপাখ্যান আজকে দারুণভাবে উপস্থাপিত হচ্ছে। অর্থাৎ ওদের 2জনের যে স্বরূপ, তারা চাইলেই কিন্তু গোটা পৃথিবীতে নিজের পাখা মেলে উঠতে পারত, কিন্তু তারা সেটা চায়নি। নির্দিষ্টভাবে 2জন 2জনের প্রতি নিজের ভালোবাসাকে সমর্পণ করেছে। এর চাইতে ভালোবাসার দারুণ কোনো ব্যাখ্যা বা প্রেমের দারুণ কোনো স্বরূপ আর নতুন করে কোনো কিছু হতে পারে না। এর জন্য বারবার বলতেছি যে প্লিজ আপনারা আমাদের এই ফিওনা প্রেজেন্স ভালোবাসার বাংলাদেশের আজকের গল্পটা শেয়ার করুন এবং বহু মানুষের কাছে পৌঁছে দিন। ভালোবাসা কারে কয়, প্রেম আসলে সত্যিকার অর্থে কাকে বলে। আমরা 2-1টা কমেন্ট নিয়ে নিই। অলরাইট, কিছু কমেন্ট পড়তে চাচ্ছি, বাট বিফোর দ্যাট আমাদের যত ভিউয়ার্স, লিসনার্স এবং অলসো গুরু আপনাকে বলতে চাচ্ছি, সেটা হচ্ছে শীত চলে এসেছে, উইন্টার ইজ হিয়ার, এন্ড উইন্টার মানে হচ্ছে ফান, উই অল নো দ্যাট। কারণ এই শীতে ফিওনা নিয়ে এসেছে এক্সক্লুসিভ উইন্টার ফেস্ট, যেখানে এখন চলছে নিউ ইয়ার ধামাকা অফার, যেখানে আপনি 53% পর্যন্ত ছাড় পাচ্ছেন এবং জ্যাকেট পাচ্ছেন মাত্র 750 টাকায়। ফিওনা এনশিওর করে বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট এবং সেই সাথে বেস্ট অ্যাফোর্ডেবল প্রাইস। অ্যাফোর্ডেবল প্রাইসের কথা যখন বলতেছিলি, আমি কয়েকটা ইলেকট্রনিক টেলিভিশনে ওনার ইন্টারভিউ দেখছিলাম, ফিওনার এমডি কামরুল হাসান স্যার, এবং উনি প্রায়শই বলছিলেন যে একটা সময় ছিল যে যখন আমরা এ ধরনের ব্র্যান্ডেড প্রোডাক্ট পড়তে তো চাই, কিন্তু আমাদেরকে যাইতে হতো সেই বঙ্গবাজারে, যাতে করে কম প্রাইসে আমি প্রোডাক্ট পারচেজ করতে পারি। তখনও ব্র্যান্ডেড প্রোডাক্ট ছিল, কিন্তু এত বেশি প্রাইস আমরা চাইলে কিনতে পারতাম না। সো অ্যাফোর্ডেবল প্রাইস এই কারণে, যাতে মিনিমাম প্রফিট রেখে যাতে করে এসব ব্র্যান্ডেড প্রোডাক্ট সবার কাছে পৌঁছে দেওয়া যায়, সেই প্রচেষ্টায় নিরবিচ্ছিন্নভাবে করে যাচ্ছে ফিওনা। এট দ্য সেম টাইম আমি গতকালকে একটা ভিডিও প্রেজেন্টেশন দেখছিলাম যে বাংলাদেশের ন্যাশনাল কালার সমস্ত সেলেবদের গায়ে এই ফিওনার জ্যাকেট,
যেটা সত্যিকার অর্থে প্রাইজওয়ার্থি, এবং এই কারণেই বলছি যে এরকম ব্র্যান্ডেড প্রোডাক্ট এত অল্প প্রাইসে এবং অ্যাফোর্ডেবল প্রাইসে এই ব্র্যান্ডেড প্রোডাক্ট সবার কাছে পৌঁছে দেওয়ার যে দারুণ এক কর্মযোগ্য হাতে নিয়েছে ফিওনা, সেটা আমাদের প্রাউড স্পন্সরের জন্য সত্যিকার অর্থে কৃতজ্ঞতা জানাই ফিওনাকে। একদম। সো ফিওনার এই প্রোডাক্টগুলো যদি আপনি পারচেজ করতে চান অথবা ফিওনার বাকি কোনো অফার সম্পর্কে জানতে চাইলে ফিওনার অফিসিয়াল ফেসবুক পেজ আপনি ভিজিট করতে পারেন, দ্যাট ইজ facebook.com/FionaLifestyleBD, এবং চাইলে ফিওনার যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেটা আপনি ভিজিট করতে পারেন www.fionabd.com। সো এখানে গেলে ফিওনার বাকি সব প্রোডাক্ট এন্ড অফার সম্পর্কে জানতে পারবেন। রানা মিয়া আছে জয়েন করে, মুকুল বলছে ঠাকুরগাঁ থেকে আছে, অনেক ভালো লাগছে। আচ্ছা, শিপলু আছে জয়েন করে, রুবেল বলেছে ভালোবাসা এমনই হওয়া উচিত, এবং একটা কমেন্ট আমি হারিয়ে ফেলেছি কে লিখেছে। কমেন্টটা ছিল যে ভালোবাসাটা আসলে বিশ্বাস এবং সম্মানের উপর টিকে থাকায়। সো এটা হচ্ছে একটা কমেন্টটা ছিল, খুব কারণ কিন্তু বারবার ওই যে কথাগুলো বলছে সেটা কিন্তু বিশ্বাস, এবং খুব ইম্পর্টেন্ট একটা কথা কারিনাপু বলেছে, নন জাজমেন্টাল। ভাইয়ার কথা যেটা বলছে যে আমি সবকিছু বলতে পারছি, হি ইজ আ গুড লিসনার এন্ড হি ইজ নন জাজমেন্টাল। যা গুড লিসনার পছন্দ করি সেটা আমরা জানি, আর নন জাজমেন্টাল, এবং সেই সাথে আরেকটা কথাও বলেছে যেটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছে, এক্সপেকটেশন রাখেনি কখনো। শরীয়তপুরের ছেলে সেরা। শরীয়তপুর, ও এখানে কিন্তু সব শরীয়তপুরের অডিয়েন্সরা আই থিংক অনেক খুশি হয়ে যায়। হ্যাঁ, মানে দেশি লোক তো। শরীয়তপুর বাংলাদেশের মধ্যেই তো, অফ কোর্স, আমরা পদ্মা সেতু দিয়ে যায়। মোহাম্মদ রাশেদ আছে জয়েন করে, আমিও গুরু আপনিও গুরু, তবে আপনি আমার গুরু। ওকে, ঠিক আছে, ফাইন। সাইফুদ্দিন আছে জয়েন করে, রুবেল আছে, জিসান আছে জয়েন করে, দেন ইমরান আছে। নাকিবুল বলছে বর্তমানে সম্পর্কগুলো এমনই হয়, খোঁজ না নিলে দূরত্ব বেড়ে যায়। আপনাদের কেমন হয়েছিল? তাই তো, লং ডিসটেন্স ও রিলেশনশিপ। কখনো আমার সাথে খোঁজ নেয়নি এমন হয়নি, কারণ বর্তমান যুগে আই থিংক এত রকমের টেকনোলজি আছে, দূরে থাকলেও সম্পর্ক ঠিক থাকা যায়। ফার ইয়েট নিয়ার এরকম একটা একটা ব্যাপার। জিনিস কি আমার কাছে মনে হয়, যদি আপনার মানুষটা রাইট না হয়, একই শহরে থেকেও লং ডিস্টেন্স মনে হবে, দেখা করতে ইচ্ছা করবে না, অনীহা কাজ করবে বা অনেক প্রবলেমস থাকবে। বাট যদি মানুষটা রাইট হয়, মানে 7 সমুদ্র 13 নদী পারে থাকলেও মনে হবে যে একসাথে আছেন একই। কারণ আমার কখনো মনে হয়নি ও দেশে নাই, ও এতটা কাছে ছিল সবসময়, মানে অলওয়েজ ইন টাচ, অলওয়েজ একটা দুনিয়ার প্রশংসা শুনছিস নি ভাই, পড়োশি বলে আজকে শোনা হচ্ছে। না, আমি বাট জানি যে ওইগুলি বলে। ওকে তাসবির, কি এমন টাফ টাইম গেছিল যেটা কারিনা বলছিল? এটা তো বলার বান্দা তুমি না, তারপর তুমিই বলো, আমি তোমার কাছ থেকে শুনতে চাই। টাফ টাইম যেহেতু মানে যেটা আর কি নর্মাল আমাদের বাঙালি, মানে এটা আমার বলতেই হয় যে আমাদের বাংলাদেশের কালচারে হয় এটা আসলে, যে এই অফিসে আমার আন্ডারে কাজ করতেছে, বাট কিছু মানুষ এই জিনিসটা এখন এটা ভুলে যায় যে আমাদের আগের অফিস কালচার আর এখন অফিস কালচারের মধ্যে অনেক পার্থক্য আছে। ওপেন অফিস কালচারে কিন্তু এই জিনিসগুলো এখন আর ক্যালকুলেট করা হয় না। দ্যাটস হোয়াট আই এম সেইং, যে কারণ হচ্ছে আগে যখন আই স্টিল রিমেম্বার আমার আব্বু, আমি পড়াশোনার জন্য ঢাকাতে আসছিলাম ভোলা থেকে, তো আমার বাবা তখন আমার বাবার বিজনেস সবকিছু ভোলাতে ছিল, সো আব্বুকে ভোলা থাকতেই হবে, অন্য কোনো অপশন নাই। আর আমার মার হচ্ছে যায় যে মানে আমার বাবা এবং আমার মা দুইজনই হচ্ছে যায় যে এডুকেশন মানে অনেক ইম্পর্টেন্ট একটা ব্যাপার, মানে অন্য কিছু হোক না হোক, কি করো না করো এটা জানি না, বাট সার্টিফিকেট লাগবে, মানে গ্রাজুয়েশন লাগবে। এটা বলতে চাই না যে পড়াশোনা থেকে বিচ্ছিন্ন হয়ে গেছো বা এরকম না। সো তখন মানে দেখে মানে এই জিনিসটা এখন, তখন যখন আব্বু ঢাকা আসতো, আব্বুর সাথে বিভিন্ন ব্যাংকে যাইতাম বা বিভিন্ন অফিসে যাইতাম, ইউনাইটেড লিজিং এ যাইতাম, তখন ইউনাইটেড লিজিং ছিল, ওদের লাল কালার একটা বিল্ডিং ছিল সুন্দর, এখন মনে হয় ওরা বন্ধ হয়ে গেছে। টিপিক্যাল যে কালচার, বাট এখন ওপেন অফিস কালচার এই জিনিসগুলো কিন্তু নাই। অফিসগুলি ছিল এরকম যে চেইন অফ কমান্ড, বসের রুমে ঢোকার আগে পারমিশন। এখন কিন্তু আমরা বসদেরকে ভাইয়া বলি, আমরা কিন্তু বসদেরকে অনেক সময় নাম ধরে ডাকি, কারণ আমরাও বাইরের সাথে সাথে বা অন্য কালচারের সাথে আমরা অ্যাডপ্ট করেছি। সো কিন্তু কিছু মানে মানুষ থাকে যে আপনি যতই ভালো কিছু করেন না কেন বা আপনি যতই খারাপ কিছু করেন না কেন, আপনাকে আমার ভাল লাগে না মানে ভাল লাগে না। এবার আপনি ভাই মানে দুনিয়া উল্টায় ফেলা। কি ধরনের কথা শুনতে হচ্ছে? আচ্ছা, আমি টাফ টাইম গুলো আসলে একটু ওকে ধরে দেই, কারণ ও খুলে বলবে। আচ্ছা, প্রথমত টাফ টাইম এটা তুমি তো সিই হিসেবে দেখতেছো, বাট ওকে তো এক্সপেরিয়েন্স করতে হয়েছে, যেন আমি কারণের কাছে আসলাম। কি কি ফিল করতে হয়েছে? প্রথম যে জিনিসটা আমার মনে হয় টাফ টাইম যেটা ছিল, মানে আমি ওপেনলি বলছি, সেটা হচ্ছে যে আমি ম্যারেজ নিয়ে এত কনফিউজ ছিলাম, হ্যাঁ, এন্ড অ্যাজ আ রেজাল্ট আমি কিন্তু কমিটেড ওর উপর ছিলাম না, বা আমি কখনো হ্যাঁই বলিনি, কমিটেড না হ্যাঁই বলিনি। সো নোয়িং দ্যাট আরেকটা দেশে আরেকটা মেয়ে আছে, সবসময় একটা
তাকে হারানোর ভয়, হ্যাঁ ও কিন্তু এই জিনিসটা অনেক প্যানিক করতো, আমি বুঝতে পারতাম, আমাকে বুঝাতো না, বাট মানে পরের দিকে আমি বুঝতাম যে এখন আমি কিন্তু ওকে চলে যেতে বলতাম কিন্তু ও যাবেও না। সো ওই জিনিসটাই যে এইটা কিন্তু অনেক টাফ একটা ব্যাপার যে আরেকটা দেশে থেকে এটা, এন্ড তখন না আমারও বলতো একটা খারাপ কাজ করতো, খারাপ লাগতো, হ্যাঁ। সো এইটা একটা টাফ টাইম ওর ছিল। সেকেন্ড যে জিনিসটা আমার কারণ কষ্ট পেত, দ্যাট ইজ আ ডিফারেন্ট থিং, ও কিন্তু মোটামুটি 99% শিওর ছিল আমাদের বিয়ে হবে না। হ্যাঁ ও শিওর ছিল, অ্যাপারেন্টলি ও যেবার বাংলাদেশে আসছে, যেবার আমাদের বিয়ে হয়েছে, ওইবারও শিওর ছিল যে অন্য কারোর সাথে হয়তো আমার বিয়ে খেয়ে যেতে পারে, কিন্তু ওর সাথে আমার বিয়ে হবে না। তারপর আমি হ্যাঁ বলে দিচ্ছি। বাট এটা একটা জিনিস। সেকেন্ড যে টাফ টাইমটা আমার মনে হয় যেটা আমি ফেস করেছি, সেটা হচ্ছে যে অফিসে যেটা হতো, আমি যেতাম যখন, যে ও যেহেতু দেশে থাকতো না, ওর পিঠ পিছে আমি দেখতাম অনেক অন্যায় চলতো, হ্যাঁ অনেক অন্যায় চলতো, অনেক রং জিনিস হতো। এখন আমি আবার একটা যে আমি খুব মানে সিস্টেমে আমি কিন্তু খুব এরকম যে আনফেয়ার কিছু পছন্দ করি না, যেটা সত্যি ওটাই হতে হবে, হ্যাঁ। আমি আবার ওকে দেখাতো, বলতাম যে এটা এইভাবে কেন হচ্ছে, বা দিস ইজ রং, তোমার সাথে এটা তো আনফেয়ার হচ্ছে, বিকজ ওদের স্যালারি ওয়াজ প্রিটি গুড, মানে বাংলাদেশ কোম্পানি হিসাবে সব রকমের ফ্যাসিলিটিস ছিল। তো দেখো তখন দেখা যেত কি একটা পয়েন্টে ওখানে আবার ওর কিছু ইউনিভার্সিটির কমন লোকজন কাজ করতো, তো তারা হয়তো বুঝতো যে ওর আমার জন্য একটা উইকনেস আছে, বিকজ ডেফিনেটলি একটা অ্যাটিটিউডের ডিফারেন্স থাকে, হ্যাঁ। সো আমি তখন দেখা যেত কি আমার কাছে মনে হতো যে আমার সাথে তাদের একটা কোল্ড একটা রাইভালরি, যেটা ওপেনলি তারা বলতে পারছে না, বিকজ আমি অনেক ঠোঁটকাটা, আমি তো একদম হ্যাঁ ডেফিনেটলি আই হ্যাড টু এক্সপেরিয়েন্স, বিকজ দেখা যেত যে অনেক কিছু আমার কাছে মতো, বা একটু খোঁচা মেরে পিছন দিয়ে কথা বলা, বা একটা কিছু বলা, যেমন দেখা যায় যে হ্যাঁ ওর সামনে তো বললে জাপানে কথা চলে যাবে, হ্যাঁ এরকম একটা কথা হতো। তো আমার কথা হচ্ছে ওয়াই উইল ইউ ডু সামথিং যেটা জাপানে না থেকে লুকাতে হবে, রং কেন করবা, আমার কথা এটাই ছিল, হ্যাঁ। তো এরকম অনেক কিছু হতো, আঁকামাকা বা অনেক কিছু করে ঢাকা দিত ওরা, হ্যাঁ। তো এই জিনিসগুলো যখন আমি ওকে বলতাম, আস্তে আস্তে করে দেখা হতো যে একটা ডিভিশন ক্রিয়েট হয়ে যেত। অ্যান্ড ওকে অনেকে আছে যারা কিনা আমার এগেনস্টে ইন্সপায়ার করা ট্রাই করেছে, বিকজ ওই সময় ওর কিছু সার্কেল ছিল, ও কিন্তু মনের থেকে মানুষের পিছে লুটায়, এবং ও মনের থেকে মানুষকে যখন আত্মা দিয়ে যখন মানে মনে হয় যে কলিজা দিয়ে দিবে, মানে ওরকম ভাবে মানুষকে আপন করে নেয়, বন্ধু বান্ধবকেও। তো আমি আবার কিন্তু আই নো মানে কতটুকু কার জন্য করা উচিত, বাট ও মন থেকে অনেক নরম, হ্যাঁ। অ্যান্ড ওর কিছু ফ্রেন্ড সার্কেল ছিল যারা দেখা যেত যে ওকে অনেক ওর টাকাটা ওকে করা, যেমন কিভাবে ওকে এক্সপ্লয়েট করা যায়, কতটাই করা যায়। সো এই জায়গাগুলোতে তখন আস্তে আস্তে যখন ওর সাথে আমার কথা বাড়তে থাকলো, আমি কিছু কিছু জায়গায় ওকে বলতাম যে দিস ইজ রং, চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতাম। কারণ যেহেতু ওর কোনো ভাই বোন নাই, ও কিন্তু কখনো কারোর সাথে এগুলো শেয়ার করেনি, হ্যাঁ। আমার সাথে যখন শেয়ার করে, যেমন আমার ভাই আছে, আমার ভাই কিন্তু আমার ফ্রেন্ডের মতো, কারণ আমাদের বয়সের ডিফারেন্স খুব বেশি না, আমাদের মধ্যে একটা একই স্কুলে গেছি, তা আমরা অনেক সময় দুজনকে সাজেশন দিই, কিন্তু ও কিন্তু কাউকে ওরকম পায়নি। অ্যান্ড 10 বছর ধরে অন অ্যান্ড অফ বাইরে, 5 বছর আমেরিকা, তারপর 5 বছর জাপান। সো আমি যখন ওকে এগুলো তো বলতাম আস্তে আস্তে যে না ডোন্ট ডু দিস, বাট এখানে তোমাকে রং ইউজ করা হচ্ছে, ও আস্তে আস্তে নিজেকে আটকাতো। তখন ওই মানুষগুলো আমার এগেনস্টে, বা তারা তো ঢাকায় ছিল, তো তারা দেখা যেত যে আমি একটা জায়গায় গিয়েছি, ওটাকে আরো অনেক রকমের কাহিনী বানায় টানায় ওর কাছে প্রেজেন্ট করতো। একটা জায়গায় গেছি বলতে বলো ভাইয়া, কিন্তু মানে ধরেন ফর এক্সাম্পল আমি আমার ফ্রেন্ডদের সাথে, ফর এক্সাম্পল একটা খুব ফানি সঠিক কথাই বলো, হ্যাঁ একদম, যে আমি একবার আমার একটা ফ্রেন্ড, ওর যে মেয়েটাকে থ্রুতে আমাকে চিনেছে, কমন ফ্রেন্ড, হ্যাঁ, আমরা দুজন লাঞ্চে গিয়েছিলাম ওয়েস্টিনে, হ্যাঁ। অ্যাপারেন্টলি প্রথমে তো ওর সাথে ছবিগুলো আমি দেইনি, আমার সিঙ্গেল ছবি আমি দিয়েছি, হ্যাঁ, বা ওই যে হয় না আশেপাশের ছবি স্টোরিতে দিয়েছি, ওর ছবি তখনও দেইনি। ওকে যেমন এমন ভাবে পোর্ট্রে করা হয়েছে যে আমি জানি কার সাথে গেছি ওকে না বলে, বাট ইন আ ডেট, বাট ও কিন্তু অ্যাপারেন্টলি জানতো যে ওই দিন আমি ওয়েস্টার্নে যাবো, ওকে কিন্তু আমি সব বলতাম। এইটা একটা ছিল যে ও সবার কথা ইগনোর করেও আমার কথা অলওয়েজ বিলিভ করেছে, কারণ বাইরের মানুষ তো আমার ব্যাপার আমার থেকে বেশি জানবে না, হ্যাঁ। সো এই জিনিসটাই, সো ওই মানুষগুলো তখন একটু আমাকে, কারণ ওরা তখন দেখছে যে আমি ওকে দিচ্ছি, কারণ ওর ব্র্যান্ডেড জিনিস, ওর দামি দামি এয়ারপডস, হেডফোনস, এটা সেটা যা যা মানে ওরা নিয়ে যাচ্ছে, এসেই করছে, এটা নিয়ে আসিস, পরে টাকা দিয়ে দিব, এরকম এরকম করে। তুমি তো এগুলো দেখতে বা আমি শুনতে, দেখতাম, আমি মানা করতাম, আমি অলওয়েজ মানা করতাম, কারণ ফিলটা কেমন হইতো, আমি তো ওকে পরে যে শালা ভবিষ্যতে সংসার বানাবো, সব টাকা তো এনে দিয়ে দেব, কেন আমার ফিজের টাকা তো এয়ারপোর্টে চলে গেল। ওকে, তারপর আরেকটা সবথেকে বড় টাফ টাইম যেটা, সেটা হচ্ছে আমরা যখন আমাদের রেস্টুরেন্ট করতে যাই, আমাদের ইনিশিয়াল ইনভেস্টর যে ছিল, সে ওর সম্পর্কে চেনা ছিল, প্লাস হচ্ছে সে একবার ইনভেস্ট করবে, একবার বলে করবে না, একবার ইন একবার আউট, বিকজ ওনারও কিছু বাইরে জাপানের একজন ইনভেস্টর ছিল, বাট বাংলাদেশি আর কি, হ্যাঁ বাংলাদেশি। সো ওর থ্রুতে উনি আমার চেনা, সো উনি একবার বলে আমি করবো, একবার বলে করবো না, বিকজ ওনার কিছু বাইরের
বাজে ইনফ্লুয়েন্স ছিল ওনারও, বিকজ তারাও এটার মধ্যে ঢুকতে চাচ্ছিল। তাদের কথা হচ্ছে যে সবকিছু তাদের হাতে নিতে হবে, সো দ্যাট মানে কারণ ও তো ওই কখনো খারাপ করবে না, ও কিন্তু অনেক অনেস্ট একটা ম্যান। হ্যাঁ, আমিও কিন্তু অনেক ফেয়ার, কারণ আমার টাকা পয়সার লোভ নেই কেন, কারণ আমি ছোটবেলা থেকে যা দেখেছি আলহামদুলিল্লাহ আই ডোন্ট ক্রেভ ফর মোর। হ্যাঁ, সো দ্য থিং ইজ দ্যাট যে আমার এমন একটা, আমার মধ্যে আত্মসম্মান বোধ কিন্তু অনেক বেশি। আমার কথা হচ্ছে আমি যদি কিছু না করতে পারি, আমি রাস্তায় যদি কিছু বিক্রি করতে হয়, আমাকে ডিম বিক্রি করতে হয়, ওটা বিক্রি করে আমি ওরটুকুতেই থাকবো, কিন্তু আমি কখনো মানুষের অন্যায় কোনো কিছু নিব না। আমি কিন্তু এই টাইপের, এন্ড ও তো এমনি বরাবরই অনেস্ট, কারণ বাইরের কালচারের সাথে খুবই। সো দ্য থিং ইজ দ্যাট যে তখন ওনাকে খুব বাইরের কিছু মানে এরকম নেগেটিভ, এন্ড ওই যে কিছু মানুষরা যারা কিনা লাইক করছিল না যে আমি ওকে সব বলি, তারা ওনাকে অনেক ডিস্ট্রাক্ট করতো, কারণ উনি আমাদের অফিসের সাথেও কানেক্টেড ছিল যে না করবা না, হ্যাঁ রেস্টুরেন্ট করার দরকার নেই বা এটা মানে। সো উনি একবার হ্যাঁ বলে হাফ কাজ শুরু হয়ে গেছে, তখন উনি না এরকম ইন এন্ড আউট। তখন একটা পয়েন্টে হি ওয়াজ লাইক যে আমি এই রেস্টুরেন্টটা পুরাটা টেক ওভার করবো, এন্ড তুমি ও একটা লাইন বলেছিল, ওই লাইনটা আমার সারা জীবন মনে পর্যন্ত মনে থাকবে। তখন আমি কিন্তু ওকে হ্যাঁ বলি নাই বাই দ্য ওয়ে তখনও, এন্ড ও আমাকে একটা কথা বলছিল, তুমি একটা স্বপ্ন দেখছো, আমি তোমার স্বপ্ন ভাঙতে দিব না, এন্ড এটার জন্য আমার যা করতে হয় আমি করব। ও কিন্তু তখন ব্যাক অফ করতে পারতো, কারণ ও এটার সাথে কানেক্টেডই ছিল না, ও জাস্ট হি ওয়াজ দ্য ভায়া, হি ওয়াজন্ট কানেক্টেড ইনভেস্টরটা আনার জন্য। হ্যাঁ, সো ও আমাকে একটা, ও কিন্তু চাইলে বলতে পারতো যে আমি সরি, আমি ভাবছিলাম উনি তোমার সাথে প্রপারলি বিজনেস করবে, বাট উনি যে ব্যাক অফ করবে আমি বুঝিনি। বাই দেন আমি আবার জব ছেড়ে দিছিলাম, বিকজ আমি তো তখন বিজনেস নিয়ে প্ল্যান করছি, তখন তো আমার 100% ফোকাস বিজনেসটা ছিল, জব করে এটা পসিবল হচ্ছিল না। সো ও তখন লিটারালি বাংলাদেশ ট্রিপে ছিল, তখনও বাংলাদেশে ছিল ও, ট্রাস্ট মি, তার আগে আমি ওকে, ও আমার হাতটাও ধরেনি। হ্যাঁ, মানে ট্রাস্ট মি, এন্ড ও হি ওয়াজ লাইক যে আমি এটার মধ্যে আমি টেক ওভার করবো, আমি ইনভেস্ট করবো, এটা যদি কখনো ভালো দিকে যায় তুমি আমাকে জাপানে নাকি ফিজিক্যালি হাত ধরেনি তাই বলছে, বাচ্চাই ভাবে ধরছে, ফিজিক্যালি ধরেনি। পাগল কথা, ও এক্সপেক্ট করতেছে ধরিসনি কেন? আমি ওকে পরে এটা বলছি যে আমরা একদিন লং ড্রাইভে গেছিলাম না, আমার ইচ্ছা করছে তুমি আমার হাতটা ধরো, He was like, যে তোমাকে ধরলে তারপর তোমাকে দেখলে আমার গা কাঁপতো ভয়ে, যে তুমি মনে করে দিবা একটা কই নাসায় পাঠাই দিব নাকি এলিয়েনের কাছে পাঠাবো? পৃথিবীর কোন জায়গায় গেলে তুই আরো বেশি কনফিডেন্ট হবে? এখন তারপরে তো এমন কনফিডেন্স হয়েছে যে পুরো বিয়ে হয়ে গেছে। কি গাড়ি এটা? ও তখন ওই যে বড়টা ছিল, চালাচ্ছিস তুই? হ্যাঁ হ্যাঁ, ও চালাচ্ছিল, সাথে ও আর তো কেউ নাই? না, না, তাও হাত ধরলি না? না ও তখন খুব ভয় পেত আমাকে, কারণ আমি তো একটু রাগী ছিলাম। সো গ্রামের প্রত্যন্ত কাকনেও তো 5 সেকেন্ড সময় নেই, অটোতে ওঠার সাথে সাথে হাত ধরে ফেলে। বাট কারিনা তুমি তো এক্সপেক্ট করতেছিলা ও হাত ধরে নাই দেখেই হয়তো আমার মনে হয় যে আমি পরে ওকে হ্যাঁটা বলছি, কিন্তু আমি তখন বুঝছি যে আমার বাট ইউ আর এক্সপেক্টিং না দ্যাট মোমেন্ট। মানা করতাম না ধরলে। ওকে, তারপর সো ওই সময় ও যে এত বড় একটা মানে চ্যালেঞ্জ নিয়েছে, এত লাখ লাখ টাকার একটা ইনভেস্টমেন্ট করেছে, যেটা কিনা ওর জন্য করা, ওর বয়সে, এবং ও তো সেলফ মেড, ওর জন্য অনেক বিগ চ্যালেঞ্জ ছিল। এত বড় একটা চ্যালেঞ্জ একটা মানে আই উড সে একটা মানে অনেক বয়স্ক একটা সিনিয়র একজন লোকও নিবে না। হ্যাঁ, মানে ও বা ম্যারিড একটা লোক নেওয়ার আগে চিন্তা করবে যে এটা কি ইনভেস্টমেন্ট কেমন ছিল তাসবির? ইট ওয়াজ আ ভেরি বিগ অ্যামাউন্ট। ইট ওয়াজ বিগ অ্যামাউন্ট, ভেরি বিগ 10 crore প্লাস নাকি না, না, 5 না, crore না। প্লাস? আমার বিগ অ্যামাউন্ট নট দ্যাট অন মাচ। কনসিডারিং ইউর সিচুয়েশন, রাইট? হ্যাঁ, আমার অলমোস্ট এখানে মানে আমার ওর সবকিছু মানে টোটাল করে 1+ ছিল। 132 এরকম 40 মতো। ওই সময়ের জন্য ইটস আ বিগ It was a big day, হ্যাঁ, and especially when I am not even like saying কিছুই না, হ্যাঁ। হ্যাঁ ফ্রেন্ড আমরা তো অ্যাপারেন্টলি ও যখন এই বড় চ্যালেঞ্জটা নিয়েছে, কারণ ওই সময় একটা এমন সময় ছিল সত্যি কথা, আমার মনে হয় ওর জন্য বিকজ অনেকগুলো মানুষের রিয়েল ফেস তখন দেখেছে, যে কারা ওর সাথে থাকে আর কারা হয়তো পাওয়ার বা মানির জন্য, টাকা পাওয়ারের জন্য বা কিছু মুহূর্তের অ্যাডভান্টেজের জন্য ওকে মানে ওর সাইড ছেড়ে দেয়। এমন মানুষ যাদেরকে ও হয়তো 10 বছর ধরে 15 বছর ধরে ব্যাকআপ দিচ্ছে, ক্লোজেস্ট ওয়ান আর কি। এমন মানুষ যাদেরকে ও রাস্তা থেকে কাইন্ড অফ তুলে এনে জব দিয়েছে। হ্যাঁ, এমন মানুষ ওকে বিট্রে করেছে ওই সময়, ট্রাস্ট মি। সো ওই সময় ও আমার জন্য যে চ্যালেঞ্জটা নিয়েছে, এমন একটা সিচুয়েশন আমাকে ট্রাস্ট করেছে আফটার বিং লাইক, এন্ড আমার মনে হয় যে ওই সময়টা আমাদের বন্ডটা এত স্ট্রং করছে, কারণ আমরা পুরো দুনিয়ার এগেনস্টে ছিলাম, আমরা একটা টিম, দুনিয়ার একটা টিম, মানে এত দৌড়াদৌড়ি, লয়ারের কাছে দৌড়াও, এখানে দৌড়াও, ওখানে দৌড়াও। ব্যবসায়িক ভাবে প্রফিট হওয়ার সম্ভাবনা বেশি ছিল নাকি মেয়েটার পাশে থাকাটা জরুরি ছিল? না, এখানে সত্য আসলে- কথা। না, আমি সত্যি বলবো, এখানে আসলে মানে প্রত্যেকটা গল্পের আসলে দুইটা স্টোরি থাকে। যখন মানুষের সাথে কনফ্লিক্ট হয় বা যেটাই হয়, মানে মানুষ
যে মানে আপনার এগেনস্টে আছে বা আপনার এগেনস্টে কথা বলতেছে তার কাছে হয়তো বা মনে হয় যে আমি যে পয়েন্টটা রেজ তুমি করছি তোমার প্রফেশনাল জায়গা থেকে ডিসিশন নিয়েছিলে নাকি আমি- সত্যি এই মেয়েটির পাশে থাকা জরুরি সেজন্য? মোস্টলি প্রফেশনাল এন্ড সেকেন্ড অফ অল যে মানে কারণ ও অ্যাকচুয়ালি একটা জব মানে মানা করে হচ্ছে এখানে আসছে এবং আসার আগে যেটা হয়েছে যে মিডল পার্সন হিসেবে আমি কাজ করতেছিলাম বিকজ আই ওয়াজ নট ইনভলভ অন দিস প্রজেক্ট আমি জাস্ট হচ্ছে উপর থেকে দেখাশোনা করবো যে হোয়াটস গোয়িং অন মানে এবং টাকাটা কি প্রপারলি ইউটিলাইজ হচ্ছে কিনা সো তখন দেখা গেছে যে দুই পক্ষের মাঝখানে যে থাকে তাকে অনেক টাইপের কমিটমেন্ট করা লাগে সো আমাকে মেইন ইনভেস্টর যখন বলতেছে যে আমরা 100% শিওর অলরেডি কন্ট্রাক্ট সাইন হয়ে গেছে প্লেস বুক হয়ে গেছে সো ওই টাইমে যখন হচ্ছে ও আমাকে যেমন আবার মানে কারণ ও মেইন ইনভেস্টরকে চিনে না ও চিনে আমাকে সো দেখা গেছে যে আমার কথার উপরে ট্রাস্ট করে ও অনেক ডিসিশনস অলরেডি নিয়ে নিছে যে জব ছেড়ে দিব কারণ যেখান থেকে ছাড়তেছে ওদেরকেও তো বুঝাইতে হবে যে এভাবে এভাবে কন্টিনিউ করতে হবে Right. তো ও প্ল্যান করে অলরেডি করছে সো তখন আমার ওই জিনিসটাও কাজ সেকেন্ড আমার যে জিনিসটা কাজ করছে যে কমিটমেন্ট করছি তো করছি নো ম্যাটার হোয়াট মানে আমার পয়েন্ট অফ ভিউ एक এটা बार ছিল जो कमिटमेंट कर उसके बाद तो मैं फिर खुद की भी नहीं सुनता। ওয়ান্টেড মুভি সালমান খান। মানে আমরা অনেক কমিটমেন্ট মিস করি বাট কিছু কমিটমেন্ট আছে যে মানে যেটা যে আরেকটা মানুষের লাইফ ওটার উপর ডিপেন্ড করে কারণ হয়তো আমি আজকে আপনার সাথে একটা বিজনেস স্টার্ট করলাম বা সামথিং লাইক দ্যাট বা অন্য যে কোনো কিছু হোক না কেন যখন আমি একটা কমিটমেন্ট দিচ্ছি দ্যাট মিনস হচ্ছে যে আপনি আমার কমিটমেন্টের উপর এতটাই ট্রাস্ট করেন ইউ অলরেডি ওয়ার্কিং অন দ্যাট কমিটমেন্ট সো আমি যদি এরপরে ঠাস করে রিপ্লাই দিলাম যে না আমি আর করবো না সো তখন কিন্তু হচ্ছে যে মানে ইন্টারন্যাশনাল বিজনেস বলেন লাভ বলেন ফ্রেন্ডশিপ বলেন যেটাই বলেন কোনো কিছু আর থাকতেছে না ওকে বিং প্রফেশনাল এবং সেই সাথে ভালোবাসার মানুষ দুই ক্ষেত্রেই একই হ্যাঁ, একই মানে- ভাবেই যায় ব্যাপারটা সো ফাইনালি সবকিছু মিলিয়ে কারণে দেখলে যে সিদ্ধান্ত নেওয়া যেতে পারে এই মানুষটার সাথে আমার জীবনটা সামনের দিকে এগিয়ে নেওয়া যায় ব্যাপারটা কিরকম তখন থেকে? হ্যাঁ ব্যাপারটা অনেকটা এরকম না অ্যাকচুয়ালি তখনও আমি হ্যাঁ সিদ্ধান্ত বলি নাই নিতে পারোনি? তখনও হ্যাঁ আর বলি কবে নাই হ্যাঁ বলবে? তারপর না, আমি তখন আশা ছেড়ে And তারপর ওর আশা ছেড়ে দিচ্ছেন এটাই আমি দেখছি যে ও আমার জন্য এত কিছু করছেন এমনও ছিল মানে আমি ওকে একদম বলে দিছি ফোনে আই স্টিল রিমেম্বার জাপানে যখন ও ফোনে যে এটা কোনোভাবে হবে না আমি অনেকগুলো রিজনসও দিয়েছি কেন এই কেন হবে না কথাগুলো তুমি যখন বলতেছো তখন থেকে ব্যাক অফ মাইন্ডে এরকম ভাবনা ছিল আমি একটা ছেলেটা বা চলে না যায়? আমার একটা জিনিস ছিল কি আমার একটু একটু মনে হতো যে ওর উপর এত অ্যাটাচড হয়ে গেছি চলে গেলে আমার একটু কষ্ট হবে বাট এট দ্য সেম টাইম আমার মনে হতো যে আমি ওর টাইম কেন নষ্ট করব ওর টাইম কেন নষ্ট করব সো আই স্টিল রিমেম্বার ও আমাকে এখন বলছে যে ওই জাপানে দোতনবুরি ব্রিজ একটা জায়গা আছে ওই জায়গাটার সামনে দিয়ে আমরা এবার যখন যাচ্ছিলাম আমি জাপানে যাওয়ার পর ও বলছিল যে এই জায়গায় বসে যে কত মন খারাপ করে আমি বসেছিলাম তোমার কথা মনে করতাম যে এখন এগুলো ফোনে কথা বলতাম আর এগুলো শুনতাম সো আমরা যেই জায়গাগুলো ও আমার সাথে ফোনে কথা বলতাম বসে বসে বা মন খারাপ করতো ওই জায়গাগুলো আমরা একসাথে Explore ঘুরে আসছি ইট ওয়াজ আ ডিফারেন্ট ফিলিং সো ওই সময় দেখা যেত যে এরকম মানে আমি ওকে এতবার মানা করার পরে লাস্টের দিকে 31st আই স্টিল রিমেম্বার ও আর আমি একটা পার্টিতে ছিলাম আমার ফ্রেন্ডের কমন হাউস পার্টি ছিল ওখান থেকে আমরা একটু লিমেরিডিয়ানে গেছিলাম তো ওখানে র্যান্ডামলি বলছি কি মানে ও তো আমাকে সবসময় ফাইজলামি করবো তাই বিয়ে করবা তো দুষ্টামি করবো বিয়ে করবা আমি বলছি কি হ্যাঁ ও না হ্যাঁ হ্যাঁ আমি লাইক হ্যাঁ মানে না কালকে সকালবেলায় তুমি বলবো এটা জোক ছিল হ্যাঁ ও বিশ্বাসই করতে পারছে না আমি লাইক যে না বলবো না তারপরে আমি ওকে বসাই ওখানে একটা জায়গায় আমি খুব ওকে মানে বুঝাই বলছি যে কেন আমার হ্যাঁ বলতে মনে হচ্ছে যে বলা উচিত ওনা তখন না এত মানে শকে ছিল ওনা অনেকক্ষণ রিয়াক্ট করেনি পুরো রাত রিয়াক্ট কি করে বলছিল নাই এখানে? আমি ওকে বলছি যে দেখো তোমার এই জিনিসগুলো দেখে আমার কাছে মনে হচ্ছে যে আমরা এটাকে একটা ট্রাই দিতে পারি আর সত্যি কথা কি দেখেন লাইফে অনেক কিছু আমি দেখেছি অনেক কিছু এক্সপ্লোর করেছি বাট সত্যি কথা অনেক রকমের ছেলে আমাকে অ্যাপ্রোচও করেছে আমি দেখেছি ডেফিনেটলি একটা মেয়ে সিঙ্গেল থাকলে করবি বাট আমি ওর মতন ছেলে খুব কম দেখেছি এন্ড ওর সব থেকে ও হি ইজ ভেরি ব্রেভ ওর অনেক মানে বলে না কলিজা বাংলায় যে কলিজা আছে হ্যাঁ হি ইজ লাইক ভেরি ব্রেভ মানে ও একটা কমিটমেন্ট করলে ও দাঁড়াবে ওটার জন্য দাঁড়াবে এন্ড ও সবার সাথে ও যদি দেখে পুরো দুনিয়া একদিকে ও একা এই ব্যাখ্যাগুলো ও এইটা দিচ্ছিলে করতে তাকে পারবে যেটার কারণে তোমাকে আমার কাছে ভালো লেগেছে যে ওর এই যে আমার জন্য যে সেলফলেসলি করা ওকে যে বা এতদিন ওকে যে কমিউনিকেশন গুলো দিচ্ছিল ওখানে বসে থেকে হ্যাঁ রাইট গ্রামের এগুলো দিকে। বলছেন যে আমরা যদি দুইজন মিলে দেখি কথা বলি সুন্দর করে কিভাবে প্ল্যান করে আগানো যায় এগুলো বলছিলাম আমার মনে হয় না অর্ধেক কথা মাথায় ঢুকছে ওর কারণ ও এত শখে ছিল ও জাস্ট শুনতেছিল এবং দেখি যে হি ইজ লাইক দিস এন্ড তারপরের দিন সকালবেলা থেকে তো হাসি এন্ড আমার একটা জিনিস অনেক ভালো লাগতো ও যখন জাপানে ছিল যে কোনো অকেশন যে কোনো স্পেশাল দিন হোক হ্যাঁ উমেন্স ডে হোক এনিথিং ও
ও আমার বাসায় ফ্লাওয়ার পাঠাতো জাপান থেকে। এখানে ও কন্ট্যাক্ট করে খুঁজে বের করছে একটা দোকানের লোককে, তাকে কিভাবে ও চেনা লোক দিয়ে বিকাশ করতো আর কি করতো আই ডোন্ট নো। ও আমার বাসায় যেয়ে নিয়ে ফুল রেডি থাকতাম, আমি ঘুম থেকে উঠে দেখতাম যে আমার মানে হাউস হেল্পার এরকম যে খালা ফুল নিয়ে আসছি, ফুল নিয়ে আসতো। সো মানে ওনা আমাকে এত মানে এই জিনিসগুলো যে ছোট ছোট জিনিস দেখেন, ম্যাটেরিয়ালিস্টিক জিনিস যে গোল্ডস অ্যান্ড ডায়মন্ডস, হ্যাঁ এগুলা সবাই দিতে পারবে, হ্যাঁ কিন্তু একটা গোলাপ ফুলের দাম কিন্তু বেশি না, কিন্তু আপনি খারাপ সময় একটা গোলাপ ফুল কিন্তু একটা গোলাপ ফুল দিতে খুব বেশি কিছু যায় আসে না, বাট এটা যে একটা ভ্যালিউ রাখে যখন আপনার লাভড ওয়ান মনে করে দিচ্ছে, ওটা অনেক ইম্পর্টেন্ট ইউনো। সো ওরকম করতো। তো পরে যে আই মিন লাইক দেখা যাচ্ছে যে আমি যেমন ওকে একটা, ও ঢাকায় আসার পর আমি একটা কার্ড দিয়েছিলাম, এন্ড ও আমাকে বলছে জানো আমাকে না লাইফে কখনো কেউ কার্ড দেয়নি, মানে অনেক দামি জিনিস হয়তো পাইছে বাট কার্ডটা ক্যারিড আ ডিফারেন্ট কাইন্ড অফ ইমোশন। সো আমি পরে যখন ওকে হ্যাঁ বললাম, তারপরে আরেকটা টেনশন ছিল আমাদের ফ্যামিলি মানানো, মানে ওর ফ্যামিলি তো অলরেডি জানে, আমার ফ্যামিলিকে মানানো যে আমার ফ্যামিলি কতটা মানবে। হ্যাঁ ও ভাবতো যে আমার ফ্যামিলি হয়তো অনেক কিছু জাজ করতে পারে বা চিন্তা করতে পারে, কারণ মেয়েকে দিবে বিয়ে, মেয়েকে দেওয়ার সময় কিন্তু আমরা অনেক কিছু চিন্তা করি, হ্যাঁ অনেক কিছু চিন্তা করি। সো হি ওয়াজ লাইক যে, কিন্তু আমাদের একটা মানে কথা প্রাইমারিলি সেট ছিল, আমার ফ্যামিলিকে মানাতে যদি কষ্ট হয় মানাই আমরা বিয়ে করবো, হ্যাঁ এন্ড আমরা মানাবো, কারণ আমরা যদি আমাদের অনেস্টিটা থাকে, আমরা যেভাবে করে এতদিন ও আমাকে মানাইছে যেভাবে এতদিন ধরে না করতে করতে কিন্তু আমি মেনেই গেছি, হ্যাঁ সো আমার ফ্যামিলিও কিন্তু মানবেই, হ্যাঁ সো অ্যাপারেন্টলি ওই জিনিসটা ছিল। সো ও আম্মুর সাথে যেদিন কথা বললো, সারপ্রাইজিংলি আমি না এটা এখনো অবাক হই, আমার মা না একবারে ওর সব কথা বিশ্বাস করছে, এন্ড শি ওয়াজ লাইক ঠিক আছে, মানে আম্মু কিচ্ছু জাজ করে নাই, কিচ্ছু যে হ্যাঁ তোমাদের কি আছে না আছে এই সেই বাংলাদেশে যেগুলো টিপিক্যাল কোয়েশ্চেন, আম্মু খালি একটা জিনিস দেখছে, আম্মু আমাকে এটা বলছে যে, এবং আম্মু তো আমার খালাদের সাথে যখন ফোনে কথাটা বলে একটা কথাই যে ছেলে ও না আমার ছেলের মতো, মানে আমার মার জন্য ও কিন্তু কখনো মেয়ের জামাই ছিল না, আমার বাসা কিন্তু ছেলের মতো, হ্যাঁ আমার ভাইয়ের সাথে ওর যে ফ্রেন্ডশিপ, মানে একসাথে গেম খেলছে করছে, এন্ড আম্মু একটা কথা বলছে যে ছেলে শিক্ষিত, ছেলে মেহনতি, ও কিছু না কিছু করে নিবে, ওর যদি কিছু নাও থাকে ও শূন্য থেকে কিছু না কিছু করে নিবে, কিন্তু অনেক অনেক আলিশান বাসাওয়ালা একটা ছেলে যে কিনা মন থেকে অনেস্ট না, ওই ছেলের সাথে তো মেয়ে ভালো থাকবে, আমার মেয়ে খুশি থাকে, ওর সাথে থাকলে আমার মেয়েকে আমি দেখে অলওয়েজ হাসে, খুশি থাকে, এটা অনেক ইম্পর্টেন্ট। সো আম্মু সবসময় এটা বলে যে ওকে এত আদর করে, ওকে এত খুশি রাখে, এটা ইম্পর্টেন্ট। সো আম্মু না একবারে, কারণ আম্মু তার আগে তো দেখছিল, তার আগে 2-3 মাস যেমন অনেক খুশি, মানে অনেক স্ট্রাগলের মধ্যে, আপনি দেখেন ওই সময়টা কিন্তু আমার সব থেকে স্ট্রাগলিং টাইম ছিল, এত একটা ঝড়ঝাপটা গেল, নিউ বিজনেস স্টার্ট হলো, হ্যাঁ কিন্তু আমি সবসময় খুশি থাকতাম, বিকজ ও যখনই সাথে থাকে কিছু নাই, মানে কিচ্ছু হয়তো পকেটে 2 টাকাও যদি না থাকে মুখে হাসি থাকতো, এরকম একটা জিনিস, মানে আমি জাস্ট গিভিং এন এক্সাম্পল। সো এরকম তো দেখা যেত যে ওই যে হ্যাপিনেসটা আমাদের মধ্যে ছিল, তা আম্মু এই কথাটি বলছে যে ও খুশি থাকে, এই জিনিসটা অনেক ইম্পর্টেন্ট। সো আম্মু একবারেই মেনে গেছে, তারপরে তো 2 ফ্যামিলি মিলে সবকিছু করলাম আস্তে আস্তে। সো আঁকতে এভরিথিং করলো, এন্ড ও আঁকতেও, আমাদের আঁকটা যে হয়েছে গত বছরের মার্চে, অনেক কিছু হয়তো ওর জন্য অনেক ধাম করে হয়েছে, কারণ ও তো একটা শর্ট বাংলাদেশ ট্রিপে আসছিল, ও কিন্তু অনেক কিছুর জন্য প্রিপেয়ার ছিল না, এত কিছু ঝড়ঝাপটার মধ্যে হয়ে গেছে, বাট ওই ও আঁকটাতে এভরিথিং আমার মন মতো যেন হয়, এটা ও মেক শিওর করছে। আমার একটা জিনিস সবসময় অনেক ভালো লাগে, ওর আম্মু একটা কথা আমাকে বলছে যে 2টা জিনিস, ওর মা আমাকে বলছিল যে আমার জন্য আমার ছেলে সব, কারণ আমার একটাই ছেলে ন্যাচারাল, এবং আমার ছেলের জন্য তুমি সব, তো তুমি খুশি থাকলে আমি খুশি, আমার ছেলে খুশি, আর আমার ছেলে খুশি থাকলে আমি খুশি, এই জিনিসটা। আর সেকেন্ড একটা জিনিস সেটা হচ্ছে যে আমার ছেলেকে আমি যখন 1 কাপ চা বানায় দিতে পারি, আমার ছেলের বউ তো আমার মেয়ে, আমি ওর জন্য কিন্তু পারবো, হ্যাঁ ও আমার ছেলেকে আমি সব রকমের স্বাধীনতা দিয়ে আই মিন লাইক লাইফ লিড করতে দিয়েছি, ও বিদেশে গিয়েছে, নিজের মতো থাকছে, তো তোমাকে কেন আমি পারবো? বাংলাদেশের প্রেক্ষিতে অনেক বড় একটা কথা এভরিথিং এটা। ইউ নো, আমার লাইফ যেমন বিয়ের আগে ছিল এখনো সেম, মানে আমার কোনো কিছু চেঞ্জ করতে হয়নি, আমি নিজের থেকে, আমার কাছে মনে হচ্ছে যে এই জিনিসগুলো আমার চেঞ্জ করা উচিত, আমি নিজের থেকেই চেঞ্জ করে নিয়েছি, নিজের থেকেই গুছিয়ে নিয়েছি। সো ওর মা বাবা, মানে বাবা কিন্তু রিলিজিয়াস, হ্যাঁ সে কিন্তু খুব রিলিজিয়াস, কিন্তু বাবার জন্য বাবা আমাকে কখনো কোনো কিছু বাধা দেয়নি, হ্যাঁ কারণ বাবার একটা কথা হচ্ছে আমার ছেলের বউ মন থেকে সরল, মন থেকে ক্লিয়ার, হ্যাঁ ও কখনো সামনে একটা পিছে একটা না, এটাও সব থেকে ইম্পর্টেন্ট, হ্যাঁ সো এই জিনিসগুলো যে আমি পেয়েছি। সো ফ্যামিলি না, আমাদের দুজনের ফ্যামিলি কিন্তু নর্থ পোল আর সাউথ পোল, কোনো মিল নেই, কিন্তু তারা এক হয়ে একটা ফ্যামিলির মতো হয়ে সুন্দর করে সব করেছে আমাদের দুজনের হ্যাপিনেসের জন্য। দুই ফ্যামিলি মানে এমন ভাবে ব্লেন্ড হয়ে গেছে
জাস্ট সো দ্যাট আমি আরো খুশি থাকি, এটা অনেক ইম্পর্টেন্ট। তো আমার মনে হয় কি একটা লাভ স্টোরিতে যতটা একটা কাপলের পার্টিসিপেশন আছে, প্যারেন্টসদেরও অতটা পার্টিসিপেশন থাকা উচিত। হ্যাঁ, প্যারেন্টসরাও যদি আমি বলছি না যে হ্যাঁ কিছু কিছু সময় আমরা ভুল ডিসিশন নিই, দ্যাট ইজ ট্রু। সব লাভ স্টোরিতে যে আমরা রাইট ডিসিশন নিই তা কিন্তু না। হ্যাঁ, আমি এমন অনেক লাভ স্টোরি জানি যেটা হয়তো রং হ্যাঁ ছিল, এন্ড পরে হয়তো সাফার করতে হয়েছে দুইজনের মধ্যে একজনকে, কিন্তু যেগুলো স্টোরি পসিবল, যেগুলো রাইট, আমার মনে হয় অন্য ম্যাটেরিয়ালিস্টিক জিনিসগুলো জাজ না করে দুইটা মানুষের মন, দুইটা মানুষ একসাথে কতটা খুশি থাকে, মেন্টাল শান্তিতে আছে নাকি, এটা দেখে যদি মা বাবারা একটু হেল্প করে খুব সুন্দরভাবে একটা সাকসেসফুল ম্যারেজ করা যায়। এবং এই যে যেটা বললাম, আমার মার কাছে ও ছেলের মতো, ওর মার কাছে মেয়ের মতো, এটা যদি করে ফেলা যায় না, লাইফটা অনেক সহজ। কারণ দিন শেষে কিন্তু এই কয়টা মানুষই, বাইরের সবাই কিন্তু আত্মীয়রা আসবে, ঘুরবে, খাবে, কথা বলবে, চলে যাবে, এই কয়টা মানুষই কিন্তু ফ্যামিলি। একদমই তাই। আপনারা আছেন আমাদের সাথে ফিওনার প্রেজেন্স ভালোবাসা বাংলাদেশে, আর আমরা পেয়ে গেছি আমাদের ম্যারেজ কাউন্সিলর কারিনাকে। আমরা প্রোগ্রামের পাশাপাশি মাঝে মাঝে ওকে দাওয়াত দিয়ে নিয়ে আসবো। দেশে আছে হ্যাঁ নাকি? প্লিজ, হ্যাঁ আমি কিন্তু অনেক ভালো এগুলো অ্যাডভাইস দিই। আছে কিছুদিন মাঝে মাঝে আমি তো দেশে থাকি, কাউন্সিলিং করার জন্য পাঠিয়ে দিস। বাট আমরা তাসবির তুমি টের পাচ্ছ কিনা জানি না, এটার মানে এই যে ফ্লোরটা কিন্তু আরো উঁচু ছিল, একটু নিচু হয়ে গেছে পানির কারণে। এত পানি ফেলেছে মানুষ গত বহু বছরে ভালোবাসার কথা বলতে। চোখের পানি, বুঝতে পারছি। আমি অফেয়ারে বলছিলাম এটা আপনাকে। আজকে কিন্তু দিস দ্য ভেরি ফার্স্ট টাইম যে কোনো পেন নাই, কষ্ট নাই, সব গল্প যেন থরে থরে মিলানো, কোথাও কোনো সমস্যা নাই, এন্ড টু এন্ড এনক্রিপ্টেড একটা স্টোরি। তা আসলে কি জীবন এরকম? সো আমি যেহেতু এতেশাম একটু অন্যভাবে জীবনগুলোকে দেখবার চেষ্টাও করি, এবং গল্পের পেছনে আর কোনো গল্প আছে কিনা সেটাও জানবার চেষ্টা করি। সো হার্ড টক উইথ কারিনা, সেই পর্বটা নিয়ে আমরা আগামী মিনিট খানেকের মধ্যে হাজির হচ্ছি। তখন আমার অনুমতি চেয়ে নিচ্ছে তাসবিরের কাছে যে ইটস বিন হার্ড টক মিনস হার্ড টক, এবং ফিওনার প্রেজেন্স ভালোবাসা বাংলাদেশের মুখোমুখি হবে কারিনা। একদম হার্ড টকে আমরা যাব তার কাছে, এবং কারিনা যেরকম স্পষ্টভাষী এবং সঠিক কথা বলতে পছন্দ করে, আমার বিশ্বাস সে সঠিক কথাই বলবে। এবং তখন আমরা জানবার চেষ্টা করব যে আসলে এই গল্পগুলো যেমনটা আমরা শুনতেছি যে সবকিছু এত বেশি সঠিক, এত বেশি পারফেক্ট, প্রকৃতিও তো পারফেক্ট কোনো কিছু মেনে নেয় না। তাহলে আগে যারা এসেছিল বছরের পর বছর এই স্টুডিওতে, তারা কেন আমার স্টুডিওর তাপমান বাড়িয়ে দিল চোখের পানি ফেলে? আজকের স্টোরিটাই বা কেন এত এন্ড টু এন্ড এনক্রিপ্টেড অ্যান্ড পারফেক্ট? সো সেই জিনিসটা আমরা জানবার চেষ্টা করব। একদম হার্ড টকে যাব, র হার্ড টক উইথ কারিনা। মিনিট খানেকের মধ্যে ফিরে আসছি, এই ফাঁকে আমরা কিছু টেক্সট নিয়ে নিই। ওকে, আমাদের সঙ্গে ইনজামুল আছে জয়েন করে, দেন আমাদের সঙ্গে খোকন মিয়া আছে। খোকন মিয়া বলছে শেরপুর জেলা থেকে আছি। দেন আমাদের সঙ্গে নেওয়াজ শরীফ আছে। দেন আপুটা খুব সুন্দর, আপনার নামটা আমি পড়তে পারলাম না, কে বলেছেন? অলরাইট, সো আপনাকে এই সময়ে অন দ্যাট নোট একটা খুব চমৎকার নিউজ দিতে চাচ্ছি। দ্যাট ইজ শীত কিন্তু চলে এসেছে, উইন্টার ইজ হিয়ার, এবং আমরা কিন্তু আবার অনেকে আভাস পাচ্ছি এরকম যে কয়েকদিন পর কিন্তু আবার শীতটা বেড়ে যাচ্ছে। সো এই শীতে আপনার জন্য একটা ফ্যান্টাবুলাস উইন্টার অফার নিয়ে এসেছে ফিওনা। কারণ হচ্ছে ফিওনাতে কিন্তু চলছে নিউ ইয়ার সেল, নিউ ইয়ার ধামাকা অফার, যেখানে আপনি 53% পর্যন্ত ডিসকাউন্ট পাচ্ছেন এবং জ্যাকেট পাচ্ছেন মাত্র 750 টাকায়। এবং ইউনিসেক্স জ্যাকেট হয় ফিওনার, ছেলে মেয়ে সবাই কিন্তু পড়তে পারে। সো ফিওনা কিন্তু ইনশিওর করে বেস্ট কোয়ালিটি প্রোডাক্ট, সেই সাথে বেস্ট অ্যাফোর্ডেবল প্রাইস, ফ্যাব্রিক থেকে শুরু করে বাটন, জিপার, রিব, সবকিছুর কোয়ালিটি ধরে রেখে লাক্সারিয়াস প্রোডাক্ট কিন্তু শুধুমাত্র ফিওনা তৈরি করে। কারণ ফিওনা মানে অ্যাফোর্ডেবল লাক্সারি, এন্ড উই অল নো দ্যাট। সো ফিওনার বাকি সব অফার এন্ড প্রোডাক্ট সম্পর্কে জানতে হলে ফিওনার অফিসিয়াল ফেসবুক পেজ আপনি ভিজিট করতে পারেন, দ্যাট ইজ facebook.com/FionaLifestyleBD। চাইলে ফিওনার অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে পারেন www.fionabd.com, এবং আপনি চাইলে ফিওনার যে ফিজিক্যাল স্টোরস আছে সেগুলো ভিজিট করতে পারেন। একটা হচ্ছে গুলশান একে আছে পুলিশ প্লাজাতে, দেন হচ্ছে ধানমন্ডিতে আছে সপ্তক স্কোয়ারে, আরেকটা হচ্ছে বসুন্ধরা সিটিতে আছে। সো চাইলেই কিন্তু আপনি ওখানে গিয়ে ফিওনার অফিসিয়াল স্টোর থেকে ফিওনার যে কোনো প্রোডাক্ট পারচেজ করতে পারেন। অনুরা আছে জয়েন করে, দেন মেহেদি বলছে, মেহেদি হচ্ছে কারিনা আপুকে বলেছে যে আপনি অনেক সুন্দর দেখতে। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আবু তাহের আছে, গুরুকে বলছে, গুরু কেমন আছেন আপনি? নাইম শেখ আছে রাজশাহী থেকে, কবিতা সুলতানা আছে, জাহিদ হাসান আছে জয়েন করে, রাজন আছে। কবিতা সুলতানা বলেছে গল্পটা অনেক সুন্দর এবং
এবং কারিনা আপু আমাকে অফেয়ারে বলছিলেন যে আপনার একটা ম্যারেজ ফোবিয়া ছিল। আমরা যখন অনেক, অফেয়ারে কথা অনেক, বলছিলাম আমি অনেক। বলছিলাম যে এত গল্প শুনে, এত স্যাড স্টোরি শুনি যে বিয়ে করতেই ভয় লাগে, প্রেম করতেই ভয় লাগে। সো এই ম্যারেজ ফোবিয়াটা কি ভাইয়ার মাধ্যমে চলে গেল? সত্যি কথা কি যে ম্যারেজ ফোবিয়াটা এর জন্যই ছিল কারণ আশেপাশে আমি এত মানে কষ্ট দেখি, এত মানে ব্যাড ম্যারেজেস দেখছি বা Right. ব্যাড লাভ স্টোরিজ দেখছি, তখন হয় কি একটা ভয় লাগে কি যে তাদের একাই ভালো আছি বা- দুষ্টু গোয়ালের থেকে শূন্য গোয়াল better। এক্স্যাক্টলি একাই ভালো আছি বা এভাবেই থাকুক, যেমনি চলছে এভাবেই চলুক, প্রবলেম তো নাই। হ্যাঁ, কিন্তু ওর মতো একটা মানুষের ব্যাপারে আমারও শেষের দিকে মনে হলো কি যে এই মানুষটাকে হারানো হয়তো আমার জন্য একটা লস হবে। হ্যাঁ, বিকজ এই মানুষটা ইজ দি অনলি পার্সন যার সাথে হয়তো আমি একটা সুন্দর সংসার করতে পারবো। হ্যাঁ, কারণ সবকিছুরই কিন্তু একটা শেষ আছে। অনেক কিছু দেখলাম, পার্টি দাটি এই সেই বহুত কিছু, কিন্তু জীবনে কিন্তু একটা সময় আছে আপনার স্থিরতা লাগে। হ্যাঁ, থামতে তার লাগে মানে এক হ্যাঁ, জায়গায়। কিন্তু তার মানে কিন্তু এটা না আমি কখনো বলি যে আপনার যদি স্থির হতে মন থেকে ইচ্ছা না করে, নো, ডোন্ট ডু দ্যাট। হ্যাঁ, মানে আপনার যখন মনে হবে যে আমার স্থির হওয়া এখন উচিত, তখন হন। অনেকে আছে না প্রেসারে হয়, সেটা দরকার নেই। আপনার যদি 30-এ মনে আপনি স্থির হবেন হন, 35-এ মনে স্থির হবেন হন, কারণ আল্লাহ আপনার জন্য কিছু না কিছু ওই সময় রেখেছে। হ্যাঁ, আমার যখন স্থির হতে মন চাইলো, যখন মনে হলো, তখন আমার মনে হচ্ছে যে এই মানুষটা ছাড়া কেউ আমাকে স্থির রাখতে পারবে না। এই মানুষটা যে কিনা আমাকে গোছায় রাখতে পারবে, মানে তার ধৈর্য দিয়ে, মানে ও অনেক শান্ত, অনেক ধৈর্য আছে, চুপচাপ। এটা হয়তো আপনারা বায়না হ্যাঁ, আপনি বুঝেন। বলছিলেন যে পুরো অপোজিট, আপনি অনেক বাবলি, অনেক চঞ্চল, ভাইয়া হচ্ছে ঠান্ডা, কোয়াইট, কাম। রাইট। সো আমার কাছে মনে হচ্ছে কি ওর সাথে না, মানে জীবনে কিন্তু অনেক যুদ্ধ আছে, কিন্তু ওর সাথে মনে হচ্ছে যুদ্ধগুলো সহজ। কারণ যদি আপনি নিজেরা যুদ্ধ করেন, তখন কিন্তু যুদ্ধটা সহজ না। কিন্তু দুনিয়ার সবাই একদিকে, আপনারা দুজন যদি একসাথে একটা যুদ্ধ করেন, তখন কিন্তু জিনিসটা অনেক সহজ। যে এই মানুষটা সব চলে যাক আমার, কিন্তু এই মানুষটা তো আছে। সো তখন আমার মনে হলো যে হ্যাঁ, নাও আই ক্যান গেট ম্যারিড, আই থিঙ্ক সো। ইয়া, এবং তখন আপনি বলছিলেন যে আপনি অনেক জায়গা থেকে নিজেকে একটু সরিয়ে এনেছেন, বাউন্ডারি সেট করেছেন যে এটা করবো এটা করবো না, বাট ভাইয়া আপনাকে কখনো বলেনি এগুলো? না, ও কখনো প্রেশার করেনি। ও এখন আমাকে বলে যে যাও না, ওখানে যাও, এখানে করো, এটা করো। আমি নিজের থেকে মনে হয় যে আচ্ছা ঠিক আছে যাবো। আচ্ছা, মানে এমন না যে আমাকে, মানে আমার আমি যাই, আমি কিন্তু সোশ্যাল লাইফ মেনটেন করছি। হ্যাঁ, আমি দেখছিলাম। বাট এট দ্য সেম টাইম আই ডোন্ট মানে ওভারডু এনিথিং। কারণ আমার কাছে মনে হয় এটাও আমার লাইফ এখন একটা প্রায়োরিটি। এটা আমার অনেক ইম্পর্টেন্ট একটা প্রায়োরিটি। কারণ আস্তে আস্তে একটা বয়সের পর না অনেক কিছু ছুটে যায়, পার্টনারটাই কিন্তু থেকে যাবে। সো এইটাকে আমার গোছায় রাখতে হবে। অন্য কিছু যেমন আমি প্রাধান্য দিচ্ছি, এটাকে আরো বেশি প্রাধান্য দেওয়া উচিত। সো হ্যাঁ, এটাই। খুবই চমৎকার, খুব চমৎকার। সো ইয়েস, ডিয়ার লিসনার্স এন্ড ডিয়ার ভিউয়ার্স, যারা এখন আমাদের সঙ্গে জয়েন করে আছে তাদেরকে অবশ্যই বলতে চাচ্ছি, আপনি কিন্তু চাইলে এই গল্পটি, চমৎকার যে ভালোবাসার গল্পটি আছে, এটি কিন্তু আপনার পেজে, প্রোফাইলে, যে কোনো গ্রুপে, যে কোনো প্লেসে আপনি শেয়ার করতে পারেন, বিকজ উই অলওয়েজ প্রমোট লাভ। এবং আজকে এতদিন পরে, আমি যতদিন ধরে ভালোবাসার বাংলাদেশ করছি, এতদিনের মধ্যে এত চমৎকার একটা ভালোবাসার গল্প পেলাম, যে গল্প শুনে আসলে আমি খুব হোপ পাচ্ছি, হাই হোপ আমি যাচ্ছি যে ঠিক আছে, বিয়ে করা যায়, সমস্যা নেই, তাহলে খুব তাড়াতাড়ি আপনারটা দাও। ইনশাআল্লাহ। ঠিক আছে। জাস্ট ছেলে খুঁজে পেয়ে গেলেই হয়ে যাচ্ছে সব। হয়ে যাবে। সো আপনার যদি এরকম ভালোবাসার গল্প থাকে, বা আপনার আশেপাশে কারো যদি এরকম ভালোবাসার গল্প থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আপনি চাইলে আমাদেরকে জানাতে পারেন। জানানোর অনেকগুলো ওয়েজ আছে। আপনি চাইলে আমাদেরকে টেক্সট করতে পারেন। আপনার সেলফোনে টেক্সট অপশন চলে যাবেন, গিয়ে টাইপ করবেন GURU গুরু, দেন স্পেস আপনার নাম, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার ফোন নাম্বার লিখে পাঠিয়ে দিবেন 16260 এই নাম্বারে। চাইলে আপনি আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারেন, ঢাকা এফএম এর অফিসিয়াল যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে। এবং আমরা আজকে, আমি শোয়ের আগে দেখছিলাম যে অনেক ভালোবাসার গল্প এসেছে এবং এত সুন্দর সুন্দর ভালোবাসার গল্প, বাট একটা রিজন, যে রিজনে আমরা গল্পগুলো সিলেক্ট করতে পারছি না, সেটা হচ্ছে প্রপার ওয়েতে গল্পগুলো পাঠানো হয়নি। যেমন হচ্ছে, আপনি ইদার আমাদেরকে টেক্সট করতে পারেন, অথবা হোয়াটসঅ্যাপে ভয়েস রেকর্ড অথবা টেক্সট করে ছোট্ট করে সামারাইজ করে আপনার ভালোবাসার গল্পটি লিখে অথবা ভয়েস রেকর্ড করে পাঠিয়ে দিতে পারেন। কিংবা আপনি চাইলে আমাদের যে ফেসবুক পেজ আছে ঢাকা এফএম এর, ঢাকা এফএম 90.4, সেই ফেসবুক পেজে ইনবক্স করতে পারেন আপনার ভালোবাসার গল্পটি। সেই ক্ষেত্রেও কিন্তু ভালোবাসার গল্পটি অবশ্যই লিখে অথবা ভয়েস রেকর্ড করে পাঠাতে হবে। সেক্ষেত্রে আমাদের ভালোবাসার বাংলাদেশের টিম আপনার সঙ্গে যোগাযোগ করবে। যোগাযোগ করে আপনি কিন্তু আগামী সপ্তাহে আমাদের পাশের এই হট সিটে বসে আপনার ভালোবাসার গল্পটি বলার সুযোগ পেয়ে যাবেন। এবং গুরু আমাদের মাঝে চলে এসেছে, কিছু টেক্সট নিয়ে নেই। একদম। সাগর আছে জয়েন করে, রংপুর থেকে আসাদুজ্জামান আছে, মহিউদ্দিন আছে রাজশাহী কোর্ট থেকে। আচ্ছা, 3 বছর করেই গেলাম, কমেন্ট একদিনও পড়লেন না। আরমান হোসেন আশিক, আজকে আপনার কমেন্ট পড়ে দিলাম 3 বছর পর। আমার মাইক্রোফোন লাইন আছে কিনা? একদম 100। তুই তো আমার বাসায় চলে গেছিস। আমি না, কোর্ট থেকে যাবো। আচ্ছা, শাওবন, মহিউদ্দিন কি নাম?
ওনার নাম ছিল, চলে গেল নামটা, আপনি একটু আর মহিউদ্দিন মহিউদ্দিন। আমার বাসায় যা, কোর্ট থেকে সামনের দিকে একটু এগিয়েছে, ওখানে দেখবি যে লাইফ ক্যারেক্টার ইয়ে আছে, 24 ঘন্টা খোলা থাকে এমন একটা Hospital. ফার্মেসি। আচ্ছা। তারপর ওখান থেকে ডানে যা, ডানে গেলেই দেখবি যে সবচেয়ে বিখ্যাত গান কি রে, সবচেয়ে কার গান বিখ্যাত, সবচেয়ে বেশি বিখ্যাত গান কার গলা দিয়ে আসছে, এন্ড্রু কিশোর। এন্ড্রু কিশোর। ওকে, ওর বাসা, ওটাকে পাশ কাটে সামনে যা, আলিয়া মাদ্রাসা, তার পেছনে একটা বাসা আছে যেখানে আমার মা থাকে। মা রে বারবার বলি যে আমার কাছে থাকো, কিন্তু বড় বেশি ভালোবাসে সে তার এলাকায়, যেখানে সে বড় হয়েছে, যেখানে তার সংসার, যেখানে তার প্রিয়তম স্বামী বছরের পর বছর একসাথে তারা সংসার করেছে, আমাদেরকে মানুষ করেছেন যেখানে। তা আমার বাবার গত হওয়া 12 বছর হয়ে গেল, তারপর তিনি সেই জায়গা ছাড়তে চান না, স্বামীর বাড়ি। এক্স্যাক্টলি ওখানেই থাকেন। সো আমরা এখানে জাপানের গল্প শুনছি, আমেরিকার গল্প শুনছি, যেমনটা কারিনা বলছিল যে ভালোবাসা যদি সত্যি মিলেমিশে একাকার হয়ে যায়, তখন সংসারের ওই জায়গাটা ওটাই দারুণ একটা উপলক্ষ হয়ে যায়। আমার মার এই গায়ের কাছে যে পৌঁছে দিস মহিউদ্দিন, যে বহু বছর যদি জন্ম নেওয়ার পরও, 100 বছর মৃত্যুর পরেও যদি কারো আয়ু দীর্ঘায়িত করার চেষ্টা থাকতো, তা আমার মায়ের জন্য সেটা করতাম। বড় ভালোবাসি আমরা আমাদের মাকে। সো আমরা বলছিলাম যে এখন হার্টটকে যাব। হার্টটকে যাওয়ার জন্য সবচাইতে সুন্দরতম, এবং এটা সত্যি যে আমার স্টুডিওতে যারা উপস্থিত হয়েছে কারিনা, অনেকের চাইতে অনেক বেশি সুন্দরতম তুমি। থ্যাংক ইউ সো মাচ। ইটস বিন ব্লেসড বাই দ্য অলমাইটি, আল্লাহ রাব্বুল আলামিনের সত্যিকার অর্থে এক ক্যারিজমেটিক সৃষ্টি Thank তুমি। you. তাই এত চমৎকার করে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করেছেন পৃথিবীতে। থ্যাংক ইউ। এবং সেই সাথে আমি বলছিলাম যে এই মানুষটির সাথে হার্টটকে এই কারণে যাব যে তার গ্রুমিং, সে যেভাবে বড় হয়েছে, বাই দ্য ওয়ে অফিয়ারে যতটুকু আমি জানি বা চিনি এই মানুষটিকে, সেটি বর্ণনায় উঠে এসেছে তাসবিরের যুদ্ধের কথা, জীবন যুদ্ধের কথা। হি ইজ এ সেলফ মেড ম্যান, তাই তো বলে না? অবশ্যই। তোমাদের ইংলিশ মিডিয়ামে কি বলে জানি না, আপনি বাংলায় বলেন। গরিব আদমি বাংলাতে যতটুকু শিখেছি, সেলফ মেড ম্যান ইন আদার সেন্স, ওয়ান ম্যান আর্মি। এবং এই বর্ণনা বহুবার ঘুরে এসেছে, কিন্তু কোনোভাবে কারিনার প্রসঙ্গ আসেনি। কারণে কিন্তু নিজেও কিন্তু অনেক বাংলাদেশের প্রেক্ষিতে অনেক সলভেন্ট, এবং যেভাবে তার গ্রুমিং হওয়া উচিত এমন একটা পরিবারে বেড়ে উঠতেছে সে। সো তার প্রসঙ্গ সে বলেনি, ঘুরে ফিরে কিন্তু তার ভালোবাসার মানুষ, তার প্রিয়তম স্বামীর কথায় বর্ণনা দেওয়ার চেষ্টা করেছে যে আমার স্বামী, আমার ভালোবাসার মানুষ, যাকে নিরঙ্কুশভাবে বিশ্বাস করা যায়, হি ইজ এ সেলফ মেড ম্যান বা ওয়ান ম্যান আর্মি। সো এইভাবে বলতে পারা, বাট নিজের যোগ্যতা, নিজের অনেক কিছুকে আড়াল করে কথা বলতে পারার জন্য অনেক বড় জিগার প্রয়োজন, যেটি কারিনার আছে। সো আমি বলছি ইন আদার সেন্স শুধু সুন্দর না, সেই সাথে মানবিক গুণাবলীরও দারুণ সম্মিলন তার মধ্যে আছে, এতটুকু ভাবাই যায়। বাট আমার হার্টটকে যাওয়ার ইচ্ছা ছিল, হার্টটকে যাচ্ছে আমি কারিনার কাছে। কারিনা, আমি যদি ইন আদার সেন্স কোনোভাবে থাইল্যান্ডে যাই, ইনজেকশন দিয়ে মেয়ে হয়ে যায়, মাঝে মাঝে এরকম মনে হয় এরকম হাজবেন্ড মেটেরিয়াল টাইপের ছেলে হলে ইনজেকশন নিয়ে মেয়ে হয়ে যাব, লেডি বয় হয়ে লেডি গাগা হয়ে তোর সাথে আমি বান্ধবী হয়ে তোর সাথে বাকি জীবন পার করবো। বুঝছস তাসবি? ও চিন্তা করো, ভয় পাচ্ছে মনে হয়। এরকম কালা আদমি যদি লেডি বয় আমার কাছে থাকে, তার সাথে আমি জীবন পার করতে চাইবো না। বাট আমি বলতেছি এই অর্থে যে যখন ছেলে এরকম হয়, যে ছেলেটা সেলফ মেড, যে ছেলেটা নিরঙ্কুশ ভাবে তোমাকে ভালোবাসে, যে ছেলেটা তোমার জন্য পাগল প্রায়, তাকে ভালোবাসার জন্য, তার হাত ধরার জন্য কিন্তু জীবনে অনেক বেশি বাজি ধরতে হয় না, জুয়াও খেলতে হয় না। সো নিরপেক্ষভাবে বললে ব্যাপারটা কি এমন না যে তাসবির যতটুকু এগিয়ে এসেছে সমুদ্রের জলোচ্ছ্বাসের মতো, তোমার ওর হাত ধরাটা খুবই এক্সপেক্টেড ছিল
খুব বেশি স্ট্রাগলে ছিল না? সত্যি বলতে হ্যাঁ, একদিক থেকে হচ্ছে যে ওর যুদ্ধটা অনেক আগে শুরু হয়েছে, অনেক বছর ধরে ও ওয়েট করেছে, অনেক বছরের একটা যুদ্ধ ছিল, প্লাস ও অনেক বড় বড় চ্যালেঞ্জেস নিয়েছে ওর জায়গা থেকে চিন্তা করলে। আমার জন্য জিনিসটা অনেক সহজ ছিল, কারণ ডেফিনেটলি আমি ওকে হ্যাঁ বললেও হ্যাঁ ও তো রেডি ছিল, সো আমি জানি ওটা। আমার যুদ্ধটা সেখানে আমার মনে হয় যে যখন বিয়ের কথা চিন্তা করি, কারণ আমি এত গোছানো একটা লাইফ থেকে এসেছি। আমি প্রথমত তো আমি লং ডিস্টেন্সের পুরো এগেনস্টে ছিলাম সারা জীবন, যে বিদেশে যাব না। বিদেশে ছিল আমার কোনো ফ্রেন্ডকে যদি বিদেশে কোনো ছেলে আস করতে না 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 দেশে কর, কারণ বিদেশে কোনো গ্যারান্টি নেই, তুই বিদেশে যখন যাবি তখন বিদেশি ছেলের সাথে যাইস। হ্যাঁ, বাট দ্য থিং ইজ দ্যাট যে এই পুরো জিনিসটা এভাবে মেনটেন করা, কারণ আমাদের বিয়ের কিন্তু মেজরিটি টাইমও দেশের বাইরেই ছিল। বিয়ের আগতে 2 মাস পরে চলে গেল, তারপর 5 মাস আমরা আলাদা থাকি, তারপর আমি গেলাম 1 মাস থাকলাম, আবার আমি ব্যাক করলাম, তারপরে এখন এসেছে। সো আমাদের এই দূরে থাকাটা একটা জিনিস আমার জন্য, কারণ আমি যেহেতু একটু অস্থির, আমার জন্য নিজেকে গুছিয়ে আনা অনেক ইম্পর্টেন্ট ছিল। সেকেন্ড যে জিনিসটা সেটা হচ্ছে তুমি যে কথাটা বললে, যেহেতু হার্ট টকে যাচ্ছে উইথ ইউর পারমিশন, কারণ তুমি যে কথাটা বললে সেটা আমার দুঃখ, আমার বিলাসিতা টাইপের, কারণ এমন একটা অপশন নিয়ে কথা বলতেছো যেটা কিন্তু অনেক নেগেটিভ কিছু না। হ্যাঁ, না না, এটা তো একটা ছোট অপশন। আমি সেকেন্ডটা যেটা বলছিলাম, সেকেন্ডটা যেটা যে ইউজুয়ালি আমাদের দেশে যে মেয়েদের যেটা হয় যে তারা মানে মেজরিটি সময় যখন বিয়ের কথা চিন্তা করে, আমাদের মা বাবারা বা আমাদের সোসাইটি এমন ভাবে আমাদেরকে গ্রুম আপ করে যে আমরা খুব সর্টেড একটা লাইফ চাই, যে সবকিছু গোছানো, সব Ready-made রেডিমেড। হ্যাঁ, এটা কিন্তু প্রথমত মানে আমার বাসা থেকে ওভাবে করে আমাকে বলেনি, বাট আমি গোছানো একটা লাইফ দেখে আসছি। আমার জন্য আমরা কিন্তু অনেক কিছু জিরো থেকে শুরু করেছি, আবার নতুন করে নিজেদের মতো করে। এই জিনিসটা, এই চ্যালেঞ্জটা আমি নিতে পারবো না, কারণ ও কিন্তু আমার কাছ থেকে কিছু এক্সপেক্ট করছিল না। আমি চাইলে হয়তো ওকে নাও বলতে পারতাম, না বললেও কিন্তু ও ফ্রেন্ডশিপটা নষ্ট করতো না, তো চলে যেত হয়তো আবার জাপানে, আমি এখানে থেকে যেতাম যেরকম ছিলাম। বাট আমি মানে ওর সাথে হয়েছে যেটা আপনাকে একটু আগে বলছিলাম, আপনি যখন ছিলেন না, যে আমি বলছিলাম যে জীবনে কিন্তু যুদ্ধ থাকবে, হ্যাঁ, কিন্তু যুদ্ধটা যার সাথে মিলে সবার সাথে যুদ্ধ করব, সেই মানুষটা যদি এরকম হয়, যুদ্ধ করতে আমি রাজি আছি, মানে আই এম হ্যাপি। সো ওর সাথে আমার মনে হয় উই আর সাচ আ স্ট্রং টিম দ্যাট আই ক্যান ফাইট দ্য হোল ওয়ার্ল্ড। সো নতুন করে স্ক্র্যাচ থেকে সব শুরু করতে আমার সমস্যা নেই, আমি রেডি। সো ওইটা একটা আমার জন্য অনেক ইম্পর্টেন্ট জিনিস ছিল, যে এই সাহসটাই করা, যে হ্যাঁ আমি যুদ্ধ করতে পারবো। কারণ আমি ওই যে আপনি যেটা বলেন, আমি অবভিয়াসলি ক্যারিয়ার ফোকাস ছিলাম, কিন্তু আমি কিন্তু নিজের ইচ্ছা এটা হয়েছে, কোনো প্রেশারে না। হ্যাঁ, সো প্রেশারটা নিতে পারবো নাকি, কিন্তু আমি পেরেছি ওর সাথে। কিন্তু ওর যুদ্ধ ডেফিনেটলি আমার থেকে অনেক বেশি ছিল, কারণ ও মনের দিক থেকে যুদ্ধ করেছে, ফাইন্যান্সিয়াল দিক থেকে যুদ্ধ করেছে, মানে সব দিক থেকে ম্যান পাওয়ারের দিক থেকে, সব দিক থেকে, ফ্রেন্ডসদের সাথে, সোসাইটির সাথে, সবার সাথে, অনেক দিক থেকে। সো ওর যুদ্ধটা আমার থেকে অনেক বেশি ছিল আনডাউটেডলি, এন্ড এর জন্যই আমার মনে হয় যে ওর উপর আমি এত রেসপেক্ট করি। ওকে কারিনা, নেক্সট কোয়েশ্চেন আমার পক্ষ থেকে, সেটাই হচ্ছে যে আপনি হার্টটক গুলো আমাকে কেন দিচ্ছেন ফার্স্ট, ওকে কেন দিচ্ছেন? পরে ওইটা তাহলে পরে আসছে। তাসবির এবং কারিনা যে রিলেশনশিপ, যতটুকু তোমরা তোমাদের ভালোবাসার কথাগুলো উপস্থাপন করলে, যতটুকু তাসবিরকে মানিয়ে নিতে হয়েছে তোমার সাথে, তার চাইতে অনেক বেশি তাসবির মানিয়ে নিয়েছে তোমার সাথে। সো তোমার মানিয়ে নেওয়ার জন্য খুব বেশি এফোর্ট দিতে হয়নি। অনেক সহজেই আমার কথা মেনে যায়, মানে কারণ আমাকে এত মানে ও আমাকে এত আদর করে, সত্যি কথা, যে আমি যদি তোমার এফোর্টের জায়গাটা কোথায়, মানে ও যেন বুঝতে পারে যে ইন আদার সেন্স কারিনা আমার জন্য এটা করলো, যেটা তার ভালো লাগা, ভালোবাসা দারুণ একটা উপলক্ষ হতে পারে। যেমন তুমি ভাবতেছো, ভেবে তো ভালো লাগতেছে তোমার ব্যক্তি মানুষ হিসেবে, যে একটা মানুষ আমার প্রশ্নে এত ডেভোটেড, একটা মানুষ আমার প্রশ্নে এতখানি পাগল প্রায়, এমন কিছু ভাবনা কি নজরানা হিসেবে তাকে দিয়েছো, যাতে করে সে নিজেও ভাবতে পারে? এটা তো ভালো আনসার দিতে পারবে না। বলো দেখি তাসবির, ডু ইউ হ্যাভ এনিথিং? আমি অনেক সারপ্রাইজেস দিই, এটা কিন্তু ট্রু। বলতে গেলে যে ও যেই টাইমে আমাকে হ্যাঁ বলতো, আমি মানিয়ে দেওয়ার কথা বলেছি, যে তুমি মানিয়ে নিয়েছো তার সমস্ত। না, আমার এটা কখনোই অ্যাকচুয়ালি মনে হয় না যে ওর জন্য আমি কোনো কিছু মানিয়ে নিচ্ছি, বা আমাকে হচ্ছে যে এটা আমার ইচ্ছার বিরুদ্ধে যে করতে হবে, এরকম আমার কখনো মনে হয় না। কারণ আমি হচ্ছে একটু ফ্রেন্ডদের সাথে ওই যেটা বললাম, যে বাসায় বসে আড্ডা দেওয়া, গেম খেলা, গেম নিয়ে কথা বলা, টেকনোলজি নিয়ে কথা বলা, মানে দ্যাট কাইন্ড অফ পারসন। মাইকের সামনে দিই। এন্ড ও হচ্ছে যে বাইরে ডিনারে যাওয়া, মানে ভালো জায়গায় খাইতে যাব, মানে ছবি তুলবো, আমার হচ্ছে আমার ফেসবুক ঘাটাইলে মানে দেখা যাবে যে লাস্ট 5 বছর আমার লাইফে কোনো কিছু নাই। মানে বললাম না যেটা, যে
আমার সোশ্যাল মিডিয়া হচ্ছে আচ্ছা ফ্রেন্ড এটা করছে ওকে ডান শেষ। মানে আমি কি করতেছি মানে গেলে সো একটু ডিফারেন্ট ছিলাম, কিন্তু কখনো মানাইতে হয় না কেন, কারণ ফর এক্সাম্পল এই যে আপনাদের এখানে আসার প্রসঙ্গটা আমি যেটা একটু আগে ভাইয়ার সাথে কথা বলতেছিলাম যে আমি অলমোস্ট লাইক মনে হয় 2011 পরে আমি কখনো ক্যামেরার সামনে আসছি, এন্ড আমি এই জিনিসগুলিতে খুব একটা ইউজ টু না, বাট অনলি ফর হার আমি আসছি। মানে ট্রাস্ট মি, মানে কারণ ও বলছে ও আমাকে একটা কথা বলছে, তোমার যাইতে হবে, আমি একটা আপুকে কমিটমেন্ট দিছি যে আমাদের স্টোরিটা তারা ইয়ে করতে, আমি বলছি ওকে ঠিক আছে বলছো চলো যাই। সো আমার কখনো এটা ফিল হয় নাই যে আমার কারণ ও এত কিছু আমার জন্য করছে যেটা আমি দেখছি, দেখার পরে ওর জন্য কিছু করা তখন এটা ওরকম মনে হয় নাই যেটা আমি আমার ইচ্ছার বিরুদ্ধে করতেছি। এটা ভিতর থেকে আসছে যে হ্যাঁ এটা করলে সমস্যাটা কি, মানে একটু জাস্ট ভয় কাটাইতে হবে বা আরেকটু রিস্ক নিতে হবে বা এরকম সামথিং লাইক দ্যাট, বাট ওর মানে ও তো খুশি। ওকে, সেম গোজ টু তাসবির। তাসবিরের সাথে কিছু প্রশ্ন যায় উইথ ইওর পারমিশন। আমার পারমিশন লাগবে না, আমি তো কথা বলতেই আনছি এখানে। তাসবির, যা হয় পুরুষ মানুষের ক্ষেত্রে যেমনটা আমাদের দেখা যায়, এর পেছনে আমাদের দারুণ কিছু গল্প থাকে, সূর্যে বীর্যে এবং অন্ধকারে আমরা বড় সিদ্ধহস্ত। আসলে কি মানুষ হিসেবে তুমি এমন নাকি তোমার কিছু ব্ল্যাঙ্ক ফোল্ডার আছে যা তোমার ভালোবাসার মানুষকে আজ পর্যন্ত বলা হয়নি? না, এরকম আসলে কোনো কিছু নাই যে মানে ওকে এটা বলা হয় নাই, বাট অনেক সময় আমি কিছু মানে দেখা গেছে যে যেহেতু বাইরে থাকি, সো একটা আমি একটু আগে যে কথাটা বলতে চাইছিলাম যে হ্যাঁ আমি ডেফিনেটলি সেলফ মেড, বাট আমার পিছনে আমার একটা হিউজ কিছু টাইমে কিছু মানুষের অনেক ব্যাকআপ আছে। ফর এক্সাম্পল আমি লাইফে অনেক ভালো কিছু স্কুল ফ্রেন্ড, কলেজ ফ্রেন্ড পাইছি, এন্ড অনেকেই হচ্ছে আমাদের সোসাইটিতে বলে যে ফ্রেন্ডশিপ জিনিসটা হচ্ছে নষ্ট করে দেয় বা সামথিং লাইক দ্যাট। আমার ফ্যামিলি মানে এজ আ ফার্স্ট অফ অল আমরা জয়েন্ট ফ্যামিলি ছিলাম, এরপরে আমি পড়াশোনার জন্য সেপারেট হয়েছি, বাট বিজনেস এন্ড এভরিথিং আমার বাবার সবকিছু মানে জয়েন্ট ছিল, মানে অন্য ভাইদের সাথে ছিল। সো যখন মানে দেখা গেছে যে ফ্যামিলি আমাকে ডিফারেন্ট টাইমে অনেক সাপোর্ট করছে যখন আমার দরকার হয়েছে, যে যতটুকু পারছে। সো তারা একটা যেমন ওর কথাটা যে আমি বাসায় এরকম ওপেনলি বলছি যে ও যতদিন বিয়ে না করবে আমি ওয়েট করব, এটা আমি বলার সাহসটা পাইছি কিভাবে? আমার ফ্যামিলি আমাকে ওই পরিমাণ ট্রাস্ট করতো যে আমার ছোটবেলা থেকে অনেকে কিন্তু বাসায় ফ্রেন্ড যেতে দেয় না বা ফ্রেন্ডের বাসায় যেতে দেয় না, এরকম কিছু আছে। আমার মা হচ্ছে যায় যে রাস্তায় দাঁড়ায় আড্ডা দিবি না, তোর যত ফ্রেন্ড আছে বাসায় ডাক, বাসায় বসে আড্ডা দে, যা ইচ্ছা কর ঘরে কর। এন্ড সেম জিনিসটা হচ্ছে ওর কথাটা যখন বলছি, এটা কিন্তু আমার মাকেও যখন আমি ফার্স্টে বলছি। সো ব্ল্যাঙ্ক ফোল্ডার কিছু নাই, তুমি প্রসঙ্গে যাচ্ছে? না না, মানে আমার কাছে মনে হয় না যে তোমার লাইফে কোনো ব্ল্যাঙ্ক না ফোল্ডার এরকম নাই কোনো কিছু যা যেটা ও ও সারপ্রাইজড communicated হবে না। আর কি। না আমি আমার থেকে ছোটখাটো কিছু তো লুকাইছে ফর শিওর। হ্যাঁ থাকতে পারে, এখন আজকে যে ওইটা তো আমার এগুলো ইনভেস্টিগেশন করতে হবে, থামো। আমি কিন্তু খুব Okay. ভালো ইনভেস্টিগেট করতে পারি। নেক্সট কোয়েশ্চেন ফর তাসবির, সেটা হচ্ছে যে আমরা বুঝি শুধুমাত্র বাংলাদেশে না, আমিও 19 বছর বাংলাদেশের টপ মোস্ট কর্পোরেটে জব করার এক্সপিরিয়েন্স যেহেতু আছে, গোটা ওয়ার্ল্ড ওয়াইড কর্পোরেট পলিটিক্স এবং কর্পোরেটে যেসব নোংরামিগুলো হয়, Right. এইটা আমার মনে হয় না যে বস্তিতে এর ধরনের নোংরামি হয়। তুমি যখন বুঝছো যে তোমার পার্সোনালিটিতে ওই ধরনের ক্লাইম্যাক্স হ্যান্ডেল করা বা ওই ক্লাইম্যাক্স আইডেন্টিফাই করার মতো ক্যাপাবিলিটি কম, যেহেতু তোমার গ্রুমিং ইন আদার রিজিয়ন লাইক আমেরিকা অ্যান্ড জাপান, তখন তোমার মনে হয়েছে যে মানুষটিকে দরকার যার চোখ দিয়ে আমি এই ধরনের প্রবলেমগুলো আইডেন্টিফাই এবং সলিউশন করার ক্ষমতা রাখি। এটা কি রিজন এর প্রতি তোমার কাছাকাছি আসা, নাকি সত্যি ব্যক্তি মানুষ হিসেবে তাকে ভালোবেসেছিলে? আমার মনে হয় তুমি কোশ্চেন বুঝেছো। একটা ব্যক্তি মানুষ হিসেবে একটা মানুষকে ভালো লাগার জন্য তার কিছু ক্রাইটেরিয়াস অ্যাকচুয়ালি দেখতে এটা কি হবে। তোমাকে ওর প্রতি there are so many, so this is just one of them. মানে এটা আমি বলতে চাচ্ছি যে অনেক কিছু, কারণ আপনি একটা মানুষের সাথে যখন 2-3 ঘন্টা ফোনে কথা বলতেছেন, আপনি কিন্তু জাস্ট হচ্ছে রিলেশনশিপের কথা বলতেছেন না, বা আমি নিশ্চয়ই 2-3 ঘন্টা ওকে খালি আই লাভ ইউ বলি, নিশ্চয়ই আমরা অন্য টপিকে কথা বলছি। তো যে আমি যেটা বললাম যে আমার ফ্যামিলির আননেসেসারি প্রবলেম ওর সাথে শেয়ার করতেছি, ও তো চাইলে হ্যাং আপ করতে পারতো বা বলতে পারতো আচ্ছা আমি একটু ব্যস্ত আছি বা আম্মু আসছে পরে ফোন দিচ্ছি। শুধু ওই ব্যক্তি কারণকে ভালোবাসি, তাকে মানে- দেখে তার লুক, তার কথাবার্তা, মানে just- এর বাইরে তোমার যে এক্সিস্টেন্স একজন প্রফেশনাল বা একজন বিজনেসম্যান হিসাবে, সেখানে তার সহায়ক ভূমিকা যে আমাকে দারুণভাবে সাহায্য করতে পারে, এই প্রণোদনা কি দারুণভাবে কাজ করেছে, এটা আমি যে রাদার দেন তাকে ব্যক্তি মানুষ না, হিসেবে ভালোবাসার এটা আমি চাইতে? একটু আগে ফার্স্টে বলছি যে নিঃস্বার্থ ভালোবাসা বলতে কিছু নাই। So, এগুলো কাজ করেছে? ডেফিনেটলি কাজ করছে, আই এম বিং অনেস্ট, এন্ড আমি ওকে বলছি যে ডেফিনেটলি কাজ করছে, কারণ আমি যখন এই মেয়েটার উপর আমি এই পরিমাণে ডেডিকেটেড, সো ইটস ডেফিনেটলি নট জাস্ট লুক। এখন সুন্দর তো অনেকেই আছে, বাট তারা কি মানুষ হিসেবে ভালো, এটা কোনো গ্যারান্টি আছে?
কিন্তু ওর অনেস্ট, একদম সত্যি কথা বলতে গেলে যে প্রেজেন্টেবল, শি নোজ মানে ওয়্যার টু ওয়্যার হোয়াট, মানে কোন জায়গায় কি পড়বে, কোথায় কিভাবে কথা বলবে। And ওকে দেখে আমি অ্যাকচুয়ালি অনেক সময় অনেক কিছু ইন্সপায়ার্ড হয়েছি বা কথা বলতে শিখছি। মানে আমি এত ফ্লুয়েন্টলি কথা বলতে পারতাম না, কিন্তু ওর সাথে থাকতে থাকতে ওরটা দেখতে দেখতে মানে এই জিনিসগুলো আমার মধ্যে গ্রো করছে। সো মানে এটাই। আমি কি থামবো? আমি থেমে গেলাম বাট যারা আছেন এখন আমাদের সাথে লাইভে তাদের সবার অবগতির জন্য এই আলোচনাগুলো করা। শুধু ভালোবাসা, যেমনটা তাসবির বলতেছিল, যেমনটা কারিনা বলতেছিল, যে ভালোবাসার জন্য শুধুই পরস্পর প্রতি ভালোবাসা বা মহব্বতের কিছু নেই, এর বাইরে কিছু এলিমেন্ট থাকে যে জিনিসগুলো পরস্পরকে কাছে নিয়ে আসে। এখন আমি অনেক বেশি মুখিয়ে আছি, ফাইনালি তোমাদের বিয়ে শাদী হলো, তোমরা সম্পর্ক প্রাতিষ্ঠানিক রূপ পেলে। অনেক কষ্টের সময় পার করেছো, স্পেশালি জাপানে থাকার সময়। যেসব জায়গাগুলোর কথা কারিনা বলছিল, যে জায়গাতে থেকে যে ব্রিজের উপর দাঁড়িয়ে থেকে কথা বলতে তোমার লোনলি ফিল, এই মহব্বতের কথাগুলো শুনতে শুনতে আমরা আজকে বিদায় নেব। সো তোমরা বিয়ের পরে কি প্রথম যাওয়া জাপান নাকি অন্য কোথাও গেছিলে আগে? আমরা বিয়ের না নেপাল গেছিলাম। আমরা নেপাল কোথায় গেছিলে? নেপালে আমরা কাঠমান্ডু ছিলাম, পোখরা যাওনি? পোখরা কি বাই রোড নাকি প্লেন? বাই রোড, কারণ প্লেন ওই দিন হচ্ছে ফ্লাইট গেছো এখানে তাসবির বাই রোডে ওই যে ব্রিজ গুলো দেখা যায়। আর আমি বাঞ্জি করছি। হ্যাঁ, ওয়ার্ল্ডের সেকেন্ড হাইয়েস্ট থেকে জায়গা থেকে। ওর আবার হাইট ফোবিয়া আছে, ইউ নো। ও বলে কি, তুমি যদি নিচে যে ফেরত না আসো আমি ঢাকা যে কি বলবো। রোড তাসবির, তোর মতো অবস্থা আমারও ভাবজান, এভাবে চিপা রোডের মধ্যে কেমনে ঘুরে। মানে I love মানে রোড ট্রাভেল, মানে ইভেন আমি জাপানে যখন কোথাও, বাট ওইখানে স্পেশালি কাঠমান্ডু টু পোখরা আমার কাছে ভয় লাগে না, মানে ইট ওয়াজ আ গুড জার্নি। ইজ সো আউটস্ট্যান্ডিং। এই ও হাইট চিপা রোড, ফোবিয়া আছে, ও ভয় পেয়েছে আমি যখন বাঞ্জি করছি। হাইগুলো কত নিচে, হ্যাঁ আর স্পেশালি ওখানে যে দোলনার মতো ব্রিজ গুলো কি চমৎকার দেখতে। হ্যাঁ, ক্লিফেরটাও যেমন করছে। গেছিল ওই ব্রিজে? হ্যাঁ সেই রকম। মানে ওইটা আমাদের প্ল্যানে ছিল না, মানে ওই যে আসে না ট্যাক্সি ড্রাইভারের সাথে কথা হয়েছে, ওরা পোখরাতে গিয়ে ওই লেকে গেছিলে? হ্যাঁ ওইখান থেকে কেমন ছিল লেকটা? আমরা বোট রাইড করে ওখানে গেছি, দেন সারা ইভিনিং পাহাড়ি জঙ্গলের গুলোর কাছাকাছি। হ্যাঁ হচ্ছে সামনের জায়গাটাতে ফিওতে। আর বাঞ্জি যেখানে আমার তো করলাম, কনফিউজ হয়ে গেছে, আমি ইন্ডিয়া আছি না নেপালে আছি। আমার হচ্ছে 70% ইন্ডিয়ান, সবাই হিন্দিতে কথা হ্যাঁ বলতেছে। সবাই হিন্দিতে কথা বলে, দ্যাটস অ্যামেজিং। টুরিস্টদের সাথে কমিউনিকেট করার তার কোনো ওয়ে নেই, মানে নেপালি তো অনেকে পারে না। তোমরা পোখরাতে কি বড় কোনো হিলের উপরে ছিলে? আমরা ক্লিফে ছিলাম, দা ক্লিফ। এটা হচ্ছে গিয়ে 4000 ফিট উপরে, কিন্তু এটা অনেক ফিট উপরে। এটা হচ্ছে ওয়ার্ল্ডের সেকেন্ড হাইয়েস্ট বাঞ্জি যেখানে এক্স্যাক্টলি হয় ওটা। ওখান থেকে ওই হিমালয়ের ওই শৃঙ্গটা খুব ক্লোজলি দেখা যায়, পেছন সাইডটা হিমালয়ের। 28 মিটার আই থিংক, 2000 না ফিটে, ও ফিটে মিটারে ঠিকই বলতেছি। 200। আচ্ছা, ওই দিন কি এমন সকাল হয়েছিল যে জানালা দিয়ে মেঘ ঢুকতেছে? আমরা সানরাইজ দেখতে গিয়েছিলাম একদিন দেখতে গেছিলাম সানরাইজ। হঠাৎ ঘুম ভাঙতেছে যে জানালা দিয়ে মেঘ ঢুকতেছে। হ্যাঁ, আমাদের পোখরায় যেটা ওয়াটার ফ্রন্ট, এটা ওখানে হয়েছে ঢোকার যে কি কথা। সুন্দর বাইরে দিয়ে একটা ভিউ ছিল, খুব কেমন ছিল সুন্দর। feel ওই ইট সময়? ওয়াজ বিউটিফুল। ভালো ছিল। বর্ণনা দাও। আচ্ছা, আমি যেটা বলবো যে আমাদের দুইজনের ওই যে বিয়ের ব্যাপারটা কি দেখেন, যে লাভটা একটা জিনিস, অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস, বাট আ ম্যারেজ, একটা বিয়ে ইজ নট অনলি অ্যাবাউট লাভ, ইটস অ্যাবাউট আ লট অফ আদার ইনগ্রেডিয়েন্টস। যেমন তরকারিতে আপনি শুধু লবণ দিলে এই হবে ম্যারেজ না। কাউন্সিলর হ্যাঁ, আমরা সবকিছু প্রোগ্রামে দিতে আবার হবে। নিয়ে আসবো। না আই নো, আপনি যে বিয়ের পর জানেন তারপরে পারমিট করলি তো ভাই, যে ও আসবে মাঝে মাঝে কাউন্সিলর হিসাবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমি ফিলে যেতে চাচ্ছি পাহাড়ে উপরে। ইউ নো, আমরা যখন একসাথে গেলাম নেপালে, আই রিয়েলাইজড যে হি ইজ দ্য বেস্ট ট্রাভেল পার্টনার। মানে এই যে বিয়ের যে এগুলা সব দরকার। তোমরা খাইছো থালিতে যে বিভিন্ন? হ্যাঁ, ওগুলা খাইছি। সো ইউ নো, আমার কাছে মনে হচ্ছে যে ওর সাথে ঘুরে যে আরামটা পেয়েছি, মানে ইজ লাইক এত ফ্লেক্সিবল, মানে একদম মানে ও সুন্দর প্ল্যান করে গুছাই করে। হ্যাঁ, ঘুমালে ঘুমাও, আরেকদিন এক্সট্রা থাকো। হ্যাঁ, এরকম, মানে কোনো কিছুতে প্রেসার দেয় না। মানে ঘুরতে গেছি মানে গেছি। আচ্ছা, কতটুকু ফ্লেক্সিবল দেখি কাঠমান্ডুতে গিয়ে গেছিস নি ওইখানে? কোথায়? ওই যে এলোডি, ওই যে এক্স্যাক্টলি এলোডি। যাই নাই, আমরা দুজনে গেছি। What a vibrant that is. এলোডি, রাইট? এলওটি মনে হয় না? এলওডি। এলওডি, আগুন। 1000 আমরা কিন্তু রুপি ওদের করে থেকে নেয়, টাকা রাইট? নিতে পারি। ক্লিক করে আগুন ঘোষণা দেয় এই মাত্র
হ্যাঁ রাইট, ওই যে স্ক্রিনে যে নাম Screen এ দেখায়, নাম রাইট দেখায়। রাইট রাইট, কারিনা এবং তার partner এখন ঢুকে। আবার উই মেড গুড ফ্রেন্ডস ওভার দেয়ার, এন্ড আমার এটা অনেক জোস লাগছে যে ওখানের লোকজনের সাথে এত ভালো ফ্রেন্ডশিপ করে ফেলছে, আমরা একসাথে রোড ট্রিপ করছি এভরিথিং, এন্ড অ্যাপারেন্টলি জাপানে যখন গেলাম, জাপানে ইজ আ কমপ্লিট ডিফারেন্ট কালচার। আমরা ওই জায়গাতে যেতে হ্যাঁ। চাই যেখানে হ্যাঁ রাইট রাইট, normally এটা হচ্ছে সময় কাটাতো। যে যখন জাপানে গেলাম, ও তো যে স্ট্রিটটাতে থাকতো তখন, হ্যাঁ আমি ওই তেলুরি street এর থেকে সামনে বাইরে দিয়ে হতে যাচ্ছি। পারছি না বাবা। আপনি পার্টিতে আছেন এখনো। এক্স্যাক্টলি, আই লাভ পার্টি, ইটস সো ভাইব্রেন্ট। আর আমি চিন্তা করতে পারি না নেপালের মতো জায়গাতে হ্যাঁ, এলওডি এইটা- যে মানে মানে- কনসিডারিং দ্য অ্যাটমসফিয়ার, একদম গ্যালারির মতো বড় জায়ান্ট স্ক্রিন It's ঘোষণা amazing. দিচ্ছে এখন ইওর এক্সেলেন্সি, হ্যাঁ। অমুক আসলো, মানে আর নেপালের মতো দেশে অনেকে হয়তো ভাবে না যে এত কল্পনার বাইরে। সুন্দর একটা জিনিস, রাইট সো স্ট্রিক্টেড এবং অফ কোর্স দ্য অ্যাটমসফিয়ার এন্ড অল ইজ সো গুড। রাইট রাইট। জাপানের ব্যাপারে যেটা আপনি জিজ্ঞেস করছিলেন যে এবার যখন জাপানে গেলাম, আমার জন্য আমার তো ফার্স্ট জাপান ট্রিপ, আমার জন্য পুরো ডিফারেন্ট একটা ইয়ে ছিল। এত আই লাভড জাপান, মানুষগুলো এত সভ্য, এত মানে খুব সুন্দর একটা একদমই দেশ, তাই। গোছানো। হ্যাঁ, এন্ড ওখানে যে আমার যেটা যে আমরা অন্যান্য দেশে গেলে বা কোথাও গেলে আমরা কি করি, হোটেলে টুরিস্টের মতো থাকি, এখানে কিন্তু আমি বাসায় থাকছি লাইক আ সিটিজেন, ইউ নো, লাইক ওখানে বাসা থেকে কেমনে কি হচ্ছে, নিজের খাওয়া এভরিথিং অ্যারেঞ্জ করা, জীবনের জায়গাগুলো এক্স্যাক্টলি। সো তখন যখন আমাকেও নিয়ে এরকম যেত যে যেই স্ট্রিটে আগেও থাকতো, হ্যাঁ, তারপরে একটা ব্রিজ হচ্ছে দোতনবড়ি ব্রিজ, ওখানে অনেক কাপলরা সন্ধ্যার পর থেকে ওটা একা থাকে, একা থাকতো। তো ওখানে একা একা যে বলে মন খারাপ করে ফোনে কথা বলতো আমার সাথে, যখন আমি না বলতাম স্পেশালি, কেমন feel ছিল তো ও তখন? ভালো বলতে পারবে। হ্যাঁ একটু পেইনফুল। ও তারপরে কিছু না, কিছু বাট জায়গায় তুমি যখন তোমার ভালোবাসা মানুষের হাত ধরে ওই জায়গায় দাঁড়িয়ে আছো, হ্যাঁ এই ফিলিংসটা টোটালি, মানে যখন আমি ওকে স্টোরিটা বলছি, মানে আমার অনেক তখন ওইটা ইমোশনাল লাগছে। কি মানে ওকে যে বলতেছি যে মানে আই ইউজ টু টক উইথ ইউ, মানে এখানে বসে And he was এই like, বেঞ্চে বসে এখানে কথা বলতাম। তারপরে একদিন হচ্ছে তুমি যখন অনেক চিল্লাচিল্লি করলা, এরপরে ওই দিন রাতে এখানেই ছিলাম, ফ্রেন্ডরা পরে আসছে, আড্ডা দিয়ে এখানেই বসেছিলাম। মানে স্টোরিটা যখন ওকে বলতেছিলাম, সো ওই জিনিসটা সবচেয়ে বেস্ট ছিল। যে আবার এই জায়গাটায় একসাথে আমরা বিয়ে করে আসছি, মানে এটা খুব ডিফারেন্ট ছিল। আমি প্রিটি মাচ শিওর ছিলাম যে বিয়ে হবে না, মানে আই ওয়াজ সো কনফিডেন্ট যে, and আমি রিটার্ন টিকেট ওপেন রাখছিলাম যে কোনো কারণে যদি অন্য কারোর সাথে হয় আমি তার পরের দিন যাব। Fate, fate, আমার এটাকে কাজ আছে, fate। আমি গেলাম, টাটা, খোদা হাফেজ। তারপর যখন আবার আরো কিছু, যেমন ওর যে বাসায় থাকতো আগে, ওটা স্ট্রিটের সামনে দিয়ে যখন গেলাম, ও বলছিল যে এই জায়গায় যেন দৌড়ায় দৌড়ায় আমি আসছিলাম তোমার জন্য এটা কিনতে, হ্যাঁ, ওইটার সামনে যে দোকানগুলো আছে, তো ওগুলো যখন ক্রস করছিলাম, ও বলছিল, ও যেমন ফুজি মাউন্টেনে যখন গিয়েছিল, তারপর লেগোল্যান্ডে, ও বলছে যে আমি ভাবতাম মনে মনে যে একদিন তোমাকে নিয়ে এই জায়গাটায় আসবো, অ্যাপারেন্টলি তোমাকে নিয়ে আসতে পারছি, যেখানে আমি 99% শিওর ছিলাম এটা ইম্পসিবল হবে না। সো এই জিনিসগুলো যে আমরা করতে পারছি, মানে আই জাস্ট থিঙ্ক যে আসলে লাইফ কেন কি পার্টনার নামে ডাকো রে? তাসবিরই ডাকি, বলেই ডাক। হাসনাইন আগে ডাকতাম, তাসবির? বিয়ের পর থেকে তাসবির কারিনার পক্ষ থেকে পাওয়া সবচেয়ে ভালো মুহূর্ত কি? নাম্বার 1 ভ্যালেন্টাইন্স ডে তে মাইক্রোফোন ওই পাশে, হ্যাঁ ভ্যালেন্টাইন্স ডে তে আমাকে সারপ্রাইজ দিছিল, ওইটা ছিল। বলো। মানে জেনারেলি আমি কখনই, মানে এর আগে আমি টুকটাক রিলেশনশিপে ছিলাম, বাট আমি কখনই হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেট, টুকটাক, তাই এটা না? একটু টান দিয়ে না। মানে হ্যাঁ ও জানে, ও মোটামুটি I know, I সবকিছুই know. আমি তো এমন বললাম না, কোনোটাই investigator নাই যে ও আমি জানে ভালো। না। টুকটাক। আর প্লাস হচ্ছে ওর থেকে মিথ্যা কথা বলে বাঁচা পসিবল না। তো সো ওর সাথে প্রথম মানে আমি লাইফে কোনো ভ্যালেন্টাইন্স ডে ডিনারে গেছি অ্যাকচুয়ালি, মানে আমি দেশের বাইরে ইটস ছিলাম। অফিশিয়াল ডেট। হ্যাঁ মানে মানে নর্মালি মানে আমার মা হচ্ছে একটা জিনিস হচ্ছে মানে এমনি শয়তানি করে তার ফ্রেন্ডদেরকে বলতো আর কি, হ্যাঁ আজকে তো ভ্যালেন্টাইন্স ডে, তাসবির ডেফিনেটলি বাসায় এদের গেম খেলতেছে নাহলে ঘুমাবে। ইভেন মানে সো ওই জিনিসটা মানে আমার জন্য অনেক স্পেশাল ছিল, যখন আমাকে অ্যাকচুয়ালি ইনভাইট করছে এন্ড সবকিছু অর্গানাইজ করছে, আমার রেডিসনে নিয়ে গেছে। এন্ড ওই দিন প্লাস হচ্ছে যে ও মানে আমরা খাওয়া দাওয়া করতেছিলাম, তো ওই টাইমে র্যাফেল ড্র হচ্ছিল, ও রাইট। তো ও আমাকে তখন বলতে, তো আমাদের 2টা টোকেন পড়ে আছে কারণ আমরা একটু লেট গেছি, কারণ আমার ও রেস্টুরেন্ট ওই দিন অনেক বিজি ছিল। তো তখন আমি ওকে বলতেছিলাম খাওয়ার মধ্যে যে এই নাম লিখে এই 2টা জমা দিয়ে আসি, তখন ও আমাকে বলতেছে যে আমি আমার লাইফে কোনোদিন প্রাইজ জিতি না। আমি রাফেল ড্র জিতি না, মানে আমি রাফেল বলতেছি ড্রটা আচ্ছা ভাই ফালাইতে কি আছে, দিছে নামটা খালি লিখতে হবে, ফালাইতে হবে। তা আমি যাই ফালাই দিয়ে আসছি, ফালাই দিয়ে এসে আবার খাওয়া দাওয়া শুরু করছি, ও ফার্স্ট প্রাইজ পাইছে। হ্যাঁ, and ওরা যখন ফার্স্ট প্রাইজ বলছে, আমি না অ্যাপারেন্টলি ও খাইতেছে। আমি ওর দিকে তাকাই, বলি কি আমার নামে আরেকটা মানুষ আছে। এত ফেট যে আমার নামে আসতে পারে না।
মানে ওই জিনিসটা মানে ওই মোমেন্টে মানে আমরা কি হইলো মানে তুমি বললা আমি জাস্ট এমনি জেনারেলি আমি কখনো এগুলি করি না মানে কিন্তু ওই দিন জানি কেন আর কি হচ্ছে যে ও যখন বলছে আমি যা লিখে ফালাই দেখি যে কিছু একটা হয় তাসবিরের সমস্ত কিছু তোমার ভালো লাগে, বাট স্পেশাল যদি কোনো মুহূর্তের কথা বলো তাসবিকে নিয়ে। স্পেশাল মুহূর্তগুলোর কথা, মুহূর্তর মধ্যে হচ্ছে আমাদের বিয়ের সময় যখন আমাদের মানে আয়না দেখায় যে কি দেখো এটা শাহনজর হ্যাঁ যা বলে কি দেখো, তো এক্সাইটেড ও সব জানে, ঠিক আছে, ওর খুব তাড়াতাড়ি আজকে ওকে কনফিডেন্স দিয়ে যাচ্ছে কিন্তু বিয়ে করার জন্য, ম্যারেজ ফোবিয়াটা চলে যাচ্ছে আমার এভাবে। সো দুইটা বিয়ের দিনই আমার দুইটা মোমেন্ট আমার মনে হয় সব থেকে ইম্পর্টেন্ট ছিল ওর সাথে আমার, যেটা হচ্ছে ওইটা দেখার সময় সবাই বলছে কি দেখেন, হি ওয়াজ লাইক খুব কনফিডেন্টলি আমার বউ, এন্ড হি ওয়াজ লাইক যে সবাই বলে আচ্ছা বউ তো বুঝলাম আর কি দেখেন, বলে আমার বউ, মানে হি ওয়াজ লাইক সো কনফিডেন্ট, এত সুন্দর করে বলছে জিনিসটা। বলতে পারছি। আর আরেকটা জিনিস হচ্ছে যে যখন মালা বদল করে তো আমাকে তো আমার কাজিনরা একটু ওই যে জানেনি তো যে তুলে তারপর একটু ও তো মানে লাভ দিয়ে দিতে হয়, তো যখন ওর বেলা আসছে ওর কাজিনরা ওকে তুলতে চাইছে, ও একটা কথা বলছে ভাইয়া ওর অনেকগুলো ছেলে কাজিন আছে সবাই মিলে হয়তো ম্যানেজ করে ফেলতো, ও জাস্ট একটা কথা বলছে আমি মাথা নিচা করেই ওকে বিয়ে করব, ওর মাথা সবসময় যেন উঁচু থাকে, এই জিনিসটা আমার কাছে খুব মানে ভালো লাগছে, ও এরকম আগে এসে মাথা নিচে করে তাসবি তুই কথা বলতে জানিস না? না মানে এক বাক্যে তো বাজিমাত। কি কথাটা কি তাসবি কি ছিল কথা? মানে মানে কি? মানে মাথা ও ওই দিন অনেক এক্সাইটেড ছিল, ও তখন বলে ফেলছে, তো সবার সামনে এটা অনেক ইয়া ছিল আর কি। অনুষ্ঠানের একদম শেষ মুহূর্তে বহুদিন পর ভালো লাগার দারুণ একটা উপলক্ষ, ভালোবাসার বাংলাদেশ ফিওনা প্রেজেন্স ঢাকা FM 90.4 কাছ থেকে দেখলো, এবং স্পেশালি যে জিনিসটা আমি নিজে থেকে পছন্দ করি এবং দেখতে ভালোবাসি সেটি হচ্ছে যে আমাদের বাংলাদেশ প্রজন্ম থেকে প্রজন্ম তাদের ওরসে এমন সন্তান পৃথিবীতে আসে। I'm really flooded away. কারিনার পার্সোনালিটি আমাকে দারুণভাবে মুগ্ধ করেছে, এবং বারংবার বলি যে এই প্রজন্ম এবং এই জেনারেশনের প্রশ্নে আমি সত্যিকার অর্থে অনেক বেশি কৃতজ্ঞ। এরা ভনিতা চেনে না, এরা সঠিক জিনিসটাকে সঠিক বলে বলার ক্ষমতা রাখে, এট দ্য সেম টাইম এরা এদের পার্টনারের শুধু আজ্ঞাবহ হয়ে থাকা না, এট দ্য সেম টাইম কিভাবে তার পার্টনার ভালো থাকে প্রত্যেকটা সূক্ষ্ম থেকে সূক্ষ্ম জিনিসগুলোকে যত্ন করে পাশে থেকে লালন করার চেষ্টা করে। সত্যিকারের সঙ্গী হিসাবে, প্রেমিকা হিসাবে বা স্ত্রী হিসাবে, ওয়াইফ হিসাবে এমন মানুষকেই প্রতি মুহূর্তে মানুষ কল্পনা করে। কারিনার ব্যাপারে আজ সত্যি ফিওনা প্রেজেন্স ভালোবাসার বাংলাদেশ আমি এতে অনেক বেশি উচ্ছ্বসিত। কারিনার মাধ্যমে বাংলাদেশের চিরায়ত এই যে ট্যাবু সেটাকে ভাঙার সুযোগ যেন আজকে আমি পেয়েছি। জরুরি না যে আমার মা প্রতিদিন ঘোমটা দিয়ে মাথায় রেখে আমার বাবার জন্য গরম ভাত বেড়ে দেবে, এর চাইতে অনেক বেশি জরুরি আমার বাবার যখন স্ট্রোকের মতো চেস্ট পেন শুরু হয়েছে, কি কারণে চেস্ট পেন শুরু হলো সেটা যদি আমার মাও পাশে থেকে সেটাকে ভাগ করে নেয় এবং সেটাকে সলিউশনের জন্য চেষ্টা করে, এর চাইতে ভালো কিছু আর হতে পারে না। ভালোবাসার দীক্ষা তো এমন কথাই বলে না, প্রেমের দীক্ষা সত্যিকার অর্থে এমন কথাই বলে। এই ট্যাবুটাকে ভাঙবার দারুণ একটা উপলক্ষ আজ পেয়েছে ফিওনা প্রেজেন্স ভালোবাসার বাংলাদেশ। শুধুই আজ্ঞাবহ হয়ে থাকা না, শুধু 1.5 হাত ঘোমটা সামনের দিকে তুলে নিয়ে আসা না, এট দ্য সেম টাইম ভালোবাসার মানুষের কোনটাতে কষ্টে, কোথায় ব্যথা, কি নিয়ে সে ফ্রাস্ট্রেটেড, কোন জায়গাতে তার সুরে বাঁশি বাজতেছে না, সেই জায়গায় যদি আমি আমার প্রিয়তম মানুষটার পাশে এসে দাঁড়াতে পারি, আমি আমার যোগ্যতা দিয়ে, আমার এই প্রজ্ঞা দিয়ে, আমার পার্সোনালিটি দিয়ে সেই জিনিসটাকে যদি সলিউশন করার চেষ্টা করতে পারি, এর চাইতে বড় কন্ট্রিবিউশন পৃথিবীতে আর কোথায় কিভাবে হতে পারে। তাই সত্যিকার অর্থে উইমেন এম্পাওয়ারমেন্টের খুব বেশি মাত্রায় জরুরি। যে উইমেন এম্পাওয়ারমেন্টের কথা গোটা পৃথিবী বলতেছে, বাংলাদেশ প্রতি মুহূর্তে বলছে তো ঠিকই,
কিন্তু উইমেন এম্পাওয়ারমেন্টের জন্য মেয়েদেরকে ঠিকভাবে সেই জায়গাতে এগিয়ে দিতে পারছে না। এখনো ট্যাবু প্রতি মুহূর্তে ওই কথারই জানান দিচ্ছে যে মেয়ে তুমি আব্রুর মধ্যে থাকো, 3 হাত ঘোমটা যেন তোমার মধ্যে থাকে, তুমি যেন মানুষের চক্ষু সময়ের মধ্যে সামনে যেন কখনোই না আসো। তাই যদি আসতে থাকে এইরকম অস্থির পৃথিবীতে, এত স্ট্রাগল এই পৃথিবীতে, আমরা পুরুষ যারা তারা কিভাবে সার্ভাইভ করব সত্যিকারের পার্টনার যদি পাশে না থাকে। সো আমি সত্যি কৃতজ্ঞ, and I'm giving you the standing honor to you. থ্যাংক ইউ সো এবং মাচ। লিটারালি আই এম গিভিং দ্য স্ট্যান্ডিং অনার, কারণ সত্যিকার অর্থে ভালোবাসার বাংলাদেশে ট্যাবু আজকে ভাঙছে। আমার কাছে মনে হয় ভালোবাসার আদলে, প্রিয়তমার আদলে, প্রেমিকার আদলে, ওয়াইফের আদলে এমন কারিনায় আমাদের ঔরসে জন্ম নেক, যাতে করে পুরুষ যারা সত্যিকার অর্থে সামনের দিকে এগিয়ে যেতে চায় পরস্পরের হাত ধরে দারুণ এক পৃথিবী তৈরি করুক, দারুণভাবে অনেক বড় করে পৃথিবীটাকে বাঁচুক, আর চমৎকার ভালোবাসার উপলক্ষ তাদের সামনে তৈরি হয়। তাসবিরের প্রসঙ্গে শুধু একটা কথাই বলার আছে যে আমরা যখন একটু অন্যরকম ভাবে বাঁচার চেষ্টা করি, যখন সুদূর মফস্বল থেকে যখন ঢাকায় আসি, তখনই আমাদের গেঞ্জিতে কলারের মতো অদৃশ্য কলার তৈরি হয়ে যায়। সেখানে জাপান আমেরিকা ঘুরলে তো কথাই না। তারপরও যে নিজেকে সত্যিকার অর্থেই ভালো রাখা যায়, ভালোবাসার মানুষের জন্য যত্ন করে, যে তাকে প্রেমময় সম্পর্কে তার জন্য অনেক গভীরভাবে অনেক যত্ন করে তাকে ভালোবাসা যায়, তার দারুণ একটা উপলক্ষ এই তাসবির। বিশ্বাস করেন তাসবিরের মতো ছেলেপিলে এখনো আছে দেখে কারিনা অঙ্গনের মতো মেয়েরা এখনো ভরসা পায় যে ভালোবেসে হয়তো ঠকবো না, হয়তো ভালোবেসে এমন একটা ছেলের হাতে আমি পাত্রস্থ হব যার হাত ধরে আমার জীবন সত্যিকার অর্থে পরিপূর্ণতা লাভ করবে। তাসবিরের এই কথাটা সত্যিকার অর্থে আমার নিউরনের মধ্যে বাজতেছে যে আমি মাথা নিচু করে ওকে আমি কবুল বলতে চাই, ওকে আলিঙ্গন করতে চাই, যাতে করে ওর মাথা সবসময় উঁচু থাকে। এই কথা বলার জন্য যে পরিমাণ জজবার, যে পরিমাণ কলিজার জোর থাকে, সেটা পুরুষের মধ্যে থাকে না। কে বলে পুরুষ মানে পৌরুষ সূর্যে বীর্যে বাঘের মতো? বাঘ সেই যে মাথা নত করে পৃথিবীর সবচেয়ে ক্যারিজমেটিক সৃষ্টি, প্রকৃতির সবচেয়ে ক্যারিজমেটিক সৃষ্টি মেয়েদেরকে মাথার উপরে তুলে রাখে। মাথার উপরে তুলে রাখার না কি কারণ আছে? আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিচ্ছেন, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। বাবা মার উপরে আসলে কেউ নাই। আমি এখনো বলি শ্রীমদ্ ভগবত গীতার কি চমৎকার শ্লোক, পিতা ধর্ম পিতা স্বর্গ পিতহি পরমন্ত পিতৃপিতিমাপন্নে প্রিয়ন্তে সর্বদেব জননী জন্ম ভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। মায়ের উপরে কি হতে পারে পৃথিবীতে? সেই মা নারীত্বের হাত ধরে আসে। সে শেষ পুরুষ তত বেশি ইম্পর্টেন্ট যে নারীত্বকে যত বেশি উপরে তুলে ধরতে পারবে। আজ সত্যি আমার জন্য দারুণ এক দীক্ষার দিন ছিল, দারুণ এক শিক্ষার দিন ছিল। ফিওনা প্রেজেন্স ভালোবাসার বাংলাদেশ, ভালোবাসার এই উপলক্ষ সামনের দিকে এভাবে এগিয়ে যাক, বাংলাদেশের ট্যাবু ভাঙুক, পার্টনার হিসাবে মেয়েরা কারিনার মতো হোক, শুধুমাত্রই গরম ভাত বেড়ে দেয়া না, শুধুমাত্র সন্তান লালন পালন না, কাঁধে কাঁধ মিলিয়ে প্রিয়তম মানুষটার পাশে পা ফেলে সামনের দিকে এগিয়ে যাক। দুইজন মিলে দারুণভাবে পৃথিবীটাকে তারা জয় করুক, ভালোবাসার সমস্ত উপলক্ষ তাদের পা ছুঁয়ে যাক, আর তাদের ঔরসে জন্ম নেয় এমন এক গর্বিত সন্তান যারাও তাদের মতো হোক। এভাবে এগিয়ে যাবে পুরো বাংলাদেশ, এভাবে এম্পাওয়ারমেন্ট হবে পুরো বাংলাদেশের বাঙালি জাতির। সবার জন্য অনেক দোয়া, অনেক অনেক ভালোবাসা। প্রত্যেকটি প্রাণ ভরে উঠুক ভালো লাগা নিয়ে, আর প্রত্যেকটি হৃদয় শাসিত হোক শুধুই ভালোবাসা দিয়ে। থ্যাংক ইউ Thank you so much. মাচ।